লাল রঙের গাড়ি। অনেক বছর আগে কোনো এক শহরে গাট্টু নামের একটি 6 বছরের ছেলে তার বাবা, মা আর ঠাকুরদার সাথে থাকতো। গাট্টুর বান্টি নামের এক বন্ধু ছিল, যার বাবা ছিলেন খুব বড়লোক। তিনি সব সময় বান্টিকে নতুন নতুন খেলনা কিনে এনে দিতেন। কিন্তু গাট্টুর বাবা মা অনেক গরিব ছিল, তাদের কাছে এত টাকা ছিল না যে গাট্টুর জন্য নতুন নতুন খেলনা কিনে আনতে পারত। তাই গাট্টুর কাছে শুধু একটা বেশ পুরনো খেলনা গাড়ি ছিল। একদিন গাট্টু স্কুল থেকে ফিরছিল, তখন দেখলো ওদের ঘরের কাছে একটা লাল রঙের খুব সুন্দর খেলনা গাড়ি পড়ে আছে। গাড়িটা দেখে সে ভাবলো, আরে এত সুন্দর গাড়ি, এই গাড়িটা কার? ও গাড়িটার কাছে গিয়ে সেটাকে তুলে নিল। আশেপাশে দেখলো গাট্টু, কিন্তু কেউ ছিল না। এখানে তো কেউই নেই। আচ্ছা, তাহলে গাড়িটা আমি রেখে দিচ্ছি, আর যখন গাড়িওয়ালাটা খুঁজতে খুঁজতে আসবে তখন না হয় ফেরত দিয়ে দেব। এই ভেবে সে গাড়িটাকে নিজের সাথে ঘরে নিয়ে গেল। এইবার গাট্টু রোজ স্কুল থেকে ফিরে কারটা নিয়ে খেলতে লাগলো। ধীরে ধীরে গাট্টু ভুলেই গেল যে গাড়িটা ওর নয়। এমনি করে অনেক দিন পেরিয়ে গেল। এরপর একদিন গাট্টু তার ঘরের বাইরে বসেছিল, তখন চিন্টু আর পিন্টু নামের দুটি ছেলে সেখান দিয়ে বেরোচ্ছিল। পিন্টু, আমার বাবা আমার জন্য একটা খুব সুন্দর লাল গাড়ি নিয়ে এসেছিল, কিন্তু জানি না কোথায় সেটা হারিয়ে ফেললাম। হারিয়ে গেছে? কিন্তু কিভাবে? জানি না। আমি তো ওটা নিয়ে এই গলি হয়েই আমার কাকার বাড়ি যাচ্ছিলাম। সেখানে পৌঁছে আমি ব্যাগ চেক করলাম, তো আমার ব্যাগ খোলা ছিল। তাহলে নিশ্চয়ই তোমার গাড়িটা পড়ে গিয়েছে। সেই দিনের কথাগুলো শুনবার পর গাট্টু বুঝে গেল ওই দিন ঘরের বাইরে যে লাল রঙের গাড়িটা পেয়েছিল সেটা আসলে চিন্টুর ছিল। আমি তো ভুলেও গিয়েছিলাম যে গাড়িটা একদিন আমাকে ফেরত দিতে হবে। তারপর মনে দুঃখ নিয়ে ওই গাড়িটা উঠালো আর চিন্টুর ঘরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। চিন্টুর ঘরের কাছে পৌঁছে সে দেখলো যে চিন্টু ওর ঘরের বাইরে বসে অনেকগুলো গাড়ির সাথে খেলছে। এই দেখে সে বলল, আরে এই চিন্টুর কাছে তো এত সুন্দর সুন্দর কার আছে, আর আমার কাছে শুধু একটাই আছে, যা আবার এত পুরনো। যদি আমি ওকে লাল গাড়িটা নাও দিই তাহলে ওর ওপর কোনো প্রভাবই পড়বে না, তাই এই লাল গাড়িটা আমি রেখে নিচ্ছি। এই ভেবে সে ওই গাড়িটা নিজের ঘরে ফেরত নিয়ে এলো। সেই দিনই সন্ধেবেলা ও ঠাকুরদা ওকে রোজকার মতো হোমওয়ার্ক করাচ্ছিলেন। লোভ করা খুব খারাপ জিনিস। গাট্টু, তুমি কি জানো লোভ কি জিনিস? না ঠাকুরদা। লোভের মানে হলো অন্য কারোর জিনিস নিজের ভেবে নেওয়া। কিন্তু ঠাকুরদা, যদি আমার কোনো জিনিস ভালো লাগছে আর আমি চাইছি সেটা আমার হয়ে যাক, তবে তাতে খারাপ কি আছে? খারাপটা হলো তুমি কিভাবে ওই জিনিসটি পাওয়ার কথা ভাবছো। সেটা কিভাবে? সেটা এভাবে হয় যে সবার আগে আমাদের মনে লোভ আসে, তারপর সেই লোভকে পূর্ণ করতে আমরা ভুল রাস্তা বেছে নিই, যেমন হলো চুরি। আর তারপর শুধু ওই ছোট লোভের কারণে আমরা চোর হয়ে যাই। আর যেহেতু সমস্ত খারাপের সূত্রপাতই কোনো না কোনো ভাবে লোভ থেকে হয়, তাই জন্যে সব খারাপের মধ্যে লোভ হলো সবচেয়ে বেশি খারাপ। ঠাকুরটা ঠিকই বলেছেন। লোভের কারণেই আমি চিন্টুর গাড়ি নিজের কাছে রেখে দিয়েছি, আর আমি চোর হয়ে গিয়েছি। এই ভেবে সে তক্ষুনি গাড়িটা নিয়ে চিন্টুর ঘরে গেল আর তাকে তার গাড়ি ফেরত দিয়ে দিল। এইভাবে ঠাকুরদার কথা শুনে গাট্টু লোভের মানে বুঝতে পেরে গেছিল, আর এরপর সে কখনো লোভের বশে কোনো ভুল কাজ করেনি। চুরির পরিণাম। মনু সবসময় নিজের খেলনাগুলোকে খুবই বাজেভাবে ব্যবহার করত। একদিন খেলতে খেলতে
ও নিজের নতুন গাড়িটাকে ভেঙে ফেলল। সন্ধেবেলা যখন মা বাবা নাস্তা করছিলেন, তখন মনু নতুন গাড়ির জন্য জেদ করতে লাগলো। বাবা, আমার নতুন রিমোটওয়ালা গাড়ি চাই। আরে, গত সপ্তাহেতে নিয়ে এসেছিলে। ওই গাড়িটা ভালো ছিল না, আমি ঠিক করে খেললাম ও নড়াটা ভেঙে গেল। না মনু, তুমি নিজের খেলনা কখনোই সাবধানে রাখো না। প্রত্যেকটা খেলনা আনার সঙ্গে সঙ্গেই ভেঙে ফেলো, আর তুমি নতুন গাড়ি পাবে না। আর এই ব্যাপারে আর কোনো কথা হবে না। এই বলে বাবা উঠে চলে গেলেন। মা বাবার উপর মনুর ভীষণ রাগ হলো। ওর যেভাবেই হোক ওর নতুন গাড়ির দরকার ছিল। তখনই ওর মাথায় একটা শয়তানি বুদ্ধি এলো। রাতে যখন সকলে ঘুমোচ্ছিল, তখন ওর বাবার পকেট থেকে কিছু টাকা বের করল। পরের দিন দুপুরবেলায় স্কুল থেকে ফেরার সময় ও একটা টয় শপে গেল আর নিজের পছন্দ মতো গাড়ি কিনে নিল। এই পুরো ব্যাপারটা দূরে দাঁড়িয়ে থাকা দুটো চোরও দেখছিল। বাচ্চার কাছে এত টাকা দেখে ওরা ভীষণ খুশি হয়ে গেল। আরে বাহ, আজ তো বেশ সহজ শিকার পেয়েছি। চল ছোট্টু। দুই চোর মনুর পিছু ধাওয়া করল। আর কিছু দূর পরেই একটা ফাঁকা গলি ছিল। সুযোগ বুঝে ওই চোর দুটো সামনে এলো। এই খোকা, চল তাড়াতাড়ি সমস্ত টাকা আমাদের দিয়ে দে। না, এগুলো আমার টাকা। কিন্তু এখন এটা আমাদের হতে চলেছে। চল এদিকে দে। ওই দুই চোর মনুকে ভয় দেখিয়ে সব টাকা নিয়ে নিল। এই ধস্তাধস্তিতে মনুর গাড়িটাও ভেঙে গেল। মনু নিজের এই কাজের জন্য খুব পছতালো। ও সেই ভাঙা গাড়িটাকে নিজের ব্যাগে রাখল আর বাড়ির দিকে রওনা দিল। ভাবছিল যে কাউকে কিচ্ছু বলবো না, না হলে সকলে খুব বকা দেবে। এখন আমি কি করব? মা বাবাকে তো বলতেও পারবো না, নাহলে তো আরো বকা দেবে। কিন্তু বাড়িতে অন্য এক সারপ্রাইজ মনুর অপেক্ষা করছিল। যেই মনু বাড়ি পৌঁছলো, ওর বাবা খুশি মনে ওকে একটা নতুন গাড়ি দিল আর বলল, সরি বাবা, তোমাকে আমার বারণ করা উচিত হয়নি। বাচ্চারা তো খেলনা ভাঙবেই। পরে আমি ভাবলাম যে আমি ঠিক করিনি, তাই আমি তোমার জন্য নতুন রিমোট দেওয়া গাড়ি নিয়েই এলাম। এই নাও। এই শুনে মনু খুব জোরে জোরে কাঁদতে শুরু করল। কি হয়েছে বাবা, কাঁদছ কেন? ও কাঁদতে কাঁদতে মা বাবাকে পুরো ব্যাপারটা জানালো। সরি মা বাবা, আমি বাড়ি থেকে টাকা চুরি করে নতুন গাড়ি কিনতে গেছিলাম, কিন্তু রাস্তায় চোরেরা আমার টাকা চুরি করে নিল আর গাড়িটাও ভেঙে দিল। মনুর বাবা মা বুঝতে পেরে গেছিলেন যে মনু নিজের ভুলটা বুঝতে পেরেছে। এই জন্য ওনারা ওকে ক্ষমা করে দিলেন আর ওকে ভালোবেসে বোঝালেন, বাবা, চুরি করা খুব খারাপ। এ তো ভাগ্য ভালো যে চোরেরা তোমার কোনো ক্ষতি করেনি। এরপর থেকে কখনো যেন এমন কাজ করো না। মনু নিজের ভুল বুঝতে পারল। ও কখনো চুরি না করার শপথ নিল। গাট্টুর বুদ্ধি বিবেচনা। সন্ধ্যা হয়ে এসেছিল। গাট্টু চিংকি বন্ধুদের সাথে রাস্তায় সাইক্লিং করতে বেরিয়েছিল। রেড সিগন্যাল দেখেই বাচ্চারা নিজেদের সাইকেল থামিয়ে দেয়। গাট্টু নোটিস করে বেশ কয়েকজন সিগন্যাল ভেঙে তাড়াহুড়ো করে যাচ্ছিল। কি জানি লোকজন সিগন্যাল ভেঙে কি মজা পায়। সিগন্যাল ভেঙে তারপর অ্যাক্সিডেন্ট করে বসে। রোজ অ্যাক্সিডেন্টের কারণে কত না জানি লোকজনের প্রাণ যায়। তাও সিটিজেন্স কিছুতেই রুল ফলো করে না। সিগন্যালে ট্রাফিক পুলিশ না থাকলেই অমনি সিগন্যাল ভেঙে চলে যায়। তখনই বাচ্চাদের কাছে একটা স্কুটার এসে দাঁড়ায়। বাচ্চাদের দেখে স্কুটারওয়ালা হেসে বলে, আরে বাচ্চারা, সিগন্যালের অপেক্ষা করছো কেন? তোমাদের তো সাইকেল আছে, চলে যাও, কেউ কিচ্ছু বলবে না। এই শুনে গাট্টু বলে, না আঙ্কেল, সাইকেল হোক বা মোটরসাইকেল, সবার রুলস ফলো করা উচিত। পুলিশের ভয়ে রুলস ফলো করা আর পুলিশ না থাকলে রুলস ভেঙে চলে যাওয়া এটা ঠিক না। রুলস আমাদের সেফটির জন্যই বানানো হয়েছে, রুলস ভাঙা বোকামি। এই শুনে স্কুটারওয়ালা হাসতে শুরু করে। তোমরা খুব বোকা, কোন যুগে বাস করছো তোমরা?
আরে সময় কারোর জন্য থেমে থাকে না, তোমরাও থেমে থেকো না, আর আমিও থামবো না। এই বলে স্কুটারওয়ালা তার স্কুটার নিয়ে তাড়াহুড়ো করে চলে যায়। এই দেখো, আর একটা লোক সিগন্যাল ভেঙে চলে গেল। যে যাই বলুক না কেন, আমরা সিগন্যাল ভাঙবো না। আমরা গ্রিন সিগন্যাল পেলে তবেই যাব। সব বাচ্চারা গ্রিন সিগন্যালের অপেক্ষা করতে লাগলো। আর গ্রিন সিগন্যাল পেতেই বাচ্চারা সব আস্তে ধীরে তাদের সাইকেল এগোয় আর সবাই মিলে বেরিয়ে পড়ে। কিছুটা দূর আসতেই বাচ্চারা দেখলো রাস্তার এক জায়গায় ভিড় জমেছিল। সেই ভিড় পুরো রাস্তা ব্লক করে রেখেছিল। বাচ্চারা ব্রেক দিয়ে সাইকেল থামায়। মনে হচ্ছে কারোর অ্যাক্সিডেন্ট হয়েছে। চলো, আমাদের এগিয়ে গিয়ে দেখা উচিত। বাচ্চারা রাস্তার পাশে সাইকেলটা রাখে আর ভিড়ের মধ্যে ঢোকার চেষ্টা করে। ভিড়টা বেশ গভীর ছিল আর বাচ্চাদের কেউ ভেতরে ঢুকতে দিচ্ছিল না। এই বাচ্চারা, ভেতরে কোথা থেকে চললে? যাও এখান থেকে, চলে যাও। তাও বাচ্চারা কোনো রকম ভিড় ঠেলে ভেতরের দিকে এগিয়ে চলে। ভেতরের দিকে তাকাতেই গাট্টু, চিঙ্কি এবং বাকি বাচ্চারা চমকে ওঠে, কারণ ওই মানুষটাই স্কুটারের নিচে আহত হয়ে চাপা পড়েছিল, যে ওই সময় সিগন্যাল ভেঙে চলে গেছিল। আরে, এ তো সেই সিগন্যালের ওই কাকুটা। উনি ঠিকই বলেছিলেন, সময় কারোর জন্য থেমে থাকে না, ওনার জন্যও থেমে থাকেনি। যে স্কুটারওয়ালা বেশ আহত হয়ে স্কুটারের নিচে চাপা পড়ে আছে, কিন্তু কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসে না, বরং সবাই মিলে মোবাইলে তার ভিডিও রেকর্ড করছে, কেউ ফটো তুলছে। এই দেখে গাট্টুর মন খারাপ হয়ে যায়। আমাদের এনাকে সাহায্য করা উচিত। কি বলছিস ভাই? চল আমরা তাড়াতাড়ি এখান থেকে চলে যাই, আমাদের এই ঝামেলায় পড়ার কোনো দরকার নেই। না হ্যারি, আমরাও যদি অন্য লোকজনদের মতো ভাবি, তাহলে এদের মধ্যে আর আমাদের মধ্যে কি বা পার্থক্য থাকলো? এরা তো নির্লজ্জের মতো ভিডিও রেকর্ড করছে, কিন্তু আমরা তো লেখাপড়া জানা ছেলে মেয়ে। আমরাও এনার সাহায্য না করলে ইনি মারা যাবেন। হ্যাঁ ভাই, ঠিক বলেছিস, আমাদের সাহায্য করা উচিত। চিঙ্কি, তুমি অ্যাম্বুলেন্সে কল করো, আমরা স্কুটিটা সরাই। তারপর গাট্টু, হাড়ি এবং বাকি বন্ধুরা মিলে স্কুটারের কাছে গিয়ে স্কুটারটাকে সরায়। স্কুটারটা বেশ ভারী ছিল, ওরা তো স্কুটার নাড়াতেও পাচ্ছিল না। তাও বাচ্চারা অনেক শক্তি দিয়ে স্কুটারটাকে দাঁড় করায়। তারপর গাট্টু স্কুটারওয়ালাকে ওঠায়, চিঙ্কি জল নিয়ে আসে আর গাট্টু তাকে জল খাওয়ায়। আঙ্কেল, আপনি ঠিক আছেন তো? কিন্তু আঙ্কেল কথা বলার মতো অবস্থায় ছিল না। উনি বেশ আহত হয়েছে। আমি 108-এ ফোন করে দিয়েছি, অ্যাম্বুলেন্স এক্ষুনি এসে পড়বে। কিছুক্ষণ পর অ্যাম্বুলেন্স আসে, আঙ্কেলকে হাসপাতালে নিয়ে যায়। এবার গাট্টু, চিঙ্কি এবং বাকি বাচ্চাদের আশেপাশে ভিড় জমে গিয়েছিল এবং লোকজন ওদের তারিফ করতে লাগলো। বাচ্চারা, তোমরা অনেক ভালো কাজ করেছো, আমি তোমাদের সাথে সেলফি নিতে চাই। এই কথা শুনে গাট্টু রেগে যায়। লজ্জা লাগে না আপনাদের? আপনারা শুধু সেলফি আর ভিডিও তুলতেই ব্যস্ত। ওই আঙ্কেল স্কুটারে চাপা পড়েছিলেন আর আপনারা সবাই মোবাইলে ভিডিও তুলছিলেন। অ্যাক্সিডেন্ট কোনো খেলা বা তামাশা নয়, এটা খুব সিরিয়াস ব্যাপার। আমরা বাচ্চারা স্কুটার ওঠাচ্ছিলাম আর আপনারা তামাশা দেখছিলেন। কে বলতে পারে, যদি কাল আপনার সাথে এই দুর্ঘটনা ঘটতো আর কেউ আপনার সাহায্য করতে এগিয়ে না আসে এবং মোবাইলে ছবি তোলে, তখন আপনার কেমন লাগবে? একটু তো সিরিয়াস হওয়ার চেষ্টা করুন এবং একজন ভালো নাগরিক হয়ে বাকিদের সাহায্য করুন। গাট্টুর কথা শুনে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা প্রত্যেক কটা লোক লজ্জা পেয়ে যায় এবং মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। দাঁতের ব্যথা, বাচ্চারা তো হয়েই থাকে দুরন্ত। যাই ডিশ, সুইট ডিশ সামনে এসে যায়, ওটা খেয়ে শেষ করে দেয়। গাট্টুও ঠিক এমনই ছিল, খাবার খুব শখ ছিল, সারা দিন খেতেই থাকতো। সুইট তো ওর ফেভারিট ছিল, আর যদি চকলেটস থাকে তাহলে তো ব্যাপারটাই আলাদা। সারা দিন শুধু চকলেটস খেয়ে কাটিয়ে দিতে পারে গাট্টু। এই ব্যাপারটা নিয়ে মা খুব চিন্তিত ছিল। আরে না না, গাট্টু চকলেট খায় সেটা নিয়ে মা চিন্তিত ছিল না। বেশি চকলেটস খাওয়াতে দাঁত যদি খারাপ হয়ে যায় গাট্টুর, এই ব্যাপারের ভয় ছিল মায়ের। গাট্টু বাবা, অনেক হয়ে গেল চকলেটস খাওয়া, দাঁত খারাপ হয়ে যাবে। আরে মা, ডোন্ট ওয়ারি, 32টা দাঁত আছে, একটা খারাপ হয়ে গেলে কি হয়ে যাবে? গাট্টু, এটা মজার টপিক না, আমি সিরিয়াস। তুমি সারা দিন কিছু না কিছু খেতেই থাকো, কিন্তু দাঁতের খেয়াল একদম রাখো না। কি শেখায় স্কুলে? আমাদের 2 বার ব্রাশ করা উচিত, আর তুমি সকালের ব্রাশটাও ঠিক করে করো না। ব্যাস,
পেস্ট ব্রাশে লাগাবে, ব্রাশ দাঁতে লাগাবে, আর হয়ে গেল। এটা ঠিক না বাবা। কিন্তু বাচ্চারা তো বাচ্চাই, কথা এক কান দিয়ে শোনে আর অন্য কান দিয়ে বার করে দেয়। গাট্টুও ঠিক তেমনই করল। ও মার কথা একদমই কানে নিল না আর নিজের অভ্যেসটা বজায় রাখল। রোজ গাট্টু চকলেট নয়তো অন্য কোনো সুইট ডিশ খেতেই থাকত, কিন্তু তারপর জল দিয়ে কুলকুচি করা তো দূরের কথা, ও এটাও ভুলে যেত যে ও কিছু খেয়েছে আর আবার চাইতো, মা গোলাপ জামুন। এমন ছিল গাট্টু। সকালের ব্রাশটুকুও ভালোভাবে করত না। ব্রাশ করাটা খুব বোরিং লাগতো ওর। এই ব্রাশ করাটা তো ওয়েস্ট অফ টাইম। কে জানে আমাদের মানুষদেরকে ব্রাশ করা কে শিখিয়েছে। জন্তুরা থরি ব্রাশ করে, কিন্তু ওদের দাঁত কত শক্ত থাকে। বাঁদররা তো আমার মতন সারাদিন কিছু না কিছু খেতে থাকে, কিন্তু ওরা তো ব্রাশ করে না, তবু ওদের দাঁত কত ভালো থাকে। তখনই মা ডাক দিল, গাট্টু ব্রাশ হলো? দেখো চিঙ্কি তো স্কুলের জন্য রেডিও হয়ে গেছে। মা ব্যাস 2 মিনিট। কে জানে চিঙ্কি এত তাড়াতাড়ি কি করে নেয়, এটা এমন কি বড় ব্যাপার। এমন বলে গাট্টু ব্রাশে পেস্ট লাগালো, ব্রাশটাকে 1-2 বার মুখের মধ্যে ঘোরালো, আর হয়ে গেল ব্রাশ। এবার এমন বাজে অভ্যেস হলে তার পরিণামটাও ভালো হবে না। গাট্টুর সাথেও ঠিক এমনই হলো। এক রাতে গাট্টুর দাঁতে খুব জোরে ব্যথা হতে শুরু করল, আর গাট্টু জোরে জোরে চিৎকার করল, মা খুব ব্যথা হচ্ছে মা। দেখলি কি বলেছিলাম আমি? হয়ে গেল তো দাঁতে ক্যাভিটি। মা গো, খুব ব্যথা করছে, এমন মনে হচ্ছে আমার প্রাণটা দাঁতে এসে আটকে গেছে। ডোন্ট ওয়ারি, আমি জানি দাঁতের ব্যথা কি হয়। তোমাকে পেন কিলার দিচ্ছি, সকালের মধ্যে ঠিক হয়ে যাবে। কাল সকালে বাবার সাথে ডেন্টিস্টের কাছে যাবে। তারপর পেন কিলার খেয়ে গাট্টু ঘুমিয়ে তো পড়ল, কিন্তু যেই সকাল হলো পেন কিলারের কাজ শেষ হলো আর গাট্টু আবার চিৎকার শুরু করলো, মা গো। আরে হ্যাঁ বাবা, যাচ্ছি আমরা ডেন্টিস্টের কাছে, একটু দাঁড়াও। তখনই চিঙ্কি গাট্টুর কাছে এসে বলল, তুই ডেন্টিস্টের কাছে যাচ্ছিস? একটু দেখে। গুড্ডি বলছিল ওর ভাইয়েরও তোর মতো দাঁতে ব্যথা হচ্ছিল, তখন ডেন্টিস্ট ওর দাঁত গোড়ার থেকে বার করে ফেলে দিয়েছিল। তখনই ওখানে বাবা এলো। কি হলো গাট্টু, চলো যাই। না বাবা, আমি এই ব্যথাটা সহ্য করে নেব, না হলে একটা পেন কিলার খেয়ে নেব, কিন্তু ডেন্টিস্টের কাছে যাব না। আরে ব্যাপারটা কি হলো, চিঙ্কি কিছু বলল নাকি? এইটা শুনে চিঙ্কি ওখান থেকে পালিয়ে গেল, আর বাবা সবকিছু বুঝে গেল। তারপর বাবা গাট্টুকে বুঝিয়ে নিজের বন্ধুর ডেন্টাল ক্লিনিকে নিয়ে গেল। গাট্টু খুব ভয় পেয়েছিল। ও ভাবছিল ওর দাঁত বার করে ফেলে দেওয়া হবে, কিন্তু যেই ওর ডেন্টিস্ট আঙ্কেলকে দেখল, ওনার কুল ব্যবহার দেখে গাট্টুর ভয় আর ব্যথা দুটোই চলে গেল। গাট্টু ডোন্ট ওয়ারি, তোমার দাঁত কেউ বের করবে না। আমি চেক আপ করব, তারপরে কিছু ওষুধ লিখে দিয়ে দেব, দেখবে দাঁতের ব্যথা ছুমন্তর। তারপর ডেন্টিস্ট আঙ্কেল গাট্টুকে নিজের চেয়ারে বসালো আর লাইট অন করলো। আঙ্কেল, সত্যিতে আপনি আমার দাঁত বের করবেন না তো? না বাবা, রিল্যাক্স। বাবা রিপিট করার নেই, নিজের মুখটা খোলো। তারপর গাট্টু মুখ খুলল আর আঙ্কেল চেক করতে শুরু করলো। আঙ্কেলের হাত লাগতেই গাট্টুর 90% ভয় আর ব্যথা দুটোই চলে গেল। চেক আপ হয়ে যাওয়ার পরেই ডেন্টিস্ট আঙ্কেল বাবাকে বলল, ডোন্ট ওয়ারি, একটু ক্যাভিটি আছে, মেডিসিনের কোর্স শেষ হতে হতে এইটা পালিয়ে যাবে। হর্ষ, একটু বোঝাও একে, এ ব্রাশ ঠিক করে না, আর চকলেটও অনেক বেশি খায়। ডেন্টিস্ট আঙ্কেল হেসে বলল, এখন গাট্টুকে আর কিচ্ছু বোঝাতে হবে না, দাঁতের ব্যথা ওকে অনেক জিনিসই বুঝিয়ে দিয়েছে। কি গাট্টু, ঠিক বললাম তো? হ্যাঁ আঙ্কেল, আমি বুঝে গেছি যে দাঁতের ব্যথা কেমন হয়। মুখ ধোয়া, ব্রাশ করা, এইসব কতটা ইম্পর্টেন্ট। এবার গাট্টুর ব্যথা পুরোপুরি শেষ হয়ে গিয়েছিল। বাবা ডেন্টিস্ট আঙ্কেলের সঙ্গে কথা বলছিল, আর গাট্টু পুরো ক্লিনিক ঘুরছিল। ওই ক্লিনিকটা আর ওখানকার ইনস্ট্রুমেন্ট সব আলাদা ছিল। গাট্টু প্রথমবার ডেন্টিস্টের ক্লিনিকে এসেছিল।
তাই ওর জন্যে এগুলো আলাদা আর নতুন এক্সপিরিয়েন্স ছিল। ওইখানে সব জায়গায় দাঁতের ডায়াগ্রাম, মডেলস আর পোস্টার্স ছিল, যেগুলোতে অনেক ভালো ইনফরমেশন ছিল। গাট্টু ওই সবও দেখলো আর ভালো করে পড়লো। গট্টু বাবা চলো। বাই বাই আঙ্কেল। বাই গট্টু। তারপর গাট্টু বাবার সাথে বাড়ি চলে এলো। কিছু দিনে ওর ব্যথা একদম ভালো হয়ে গেল, তার সাথে ওর অভ্যেসগুলো। গাট্টু এখন 2 বার করে দাঁত ব্রাশ করতে শুরু করলো, চকলেট খাওয়া কম করে দিল, আর এইভাবে গাট্টু এখন নিজের দাঁতের ভালো করে খেয়াল রাখতে শুরু করলো। গাট্টু, চিঙ্কি আর ক্রুজ। গাট্টু চিঙ্কি স্থলে যাত্রা করেছিল, হাওয়াতে যাত্রা করেছিল, কিন্তু বেচারারা জলে যাত্রা করেছিল না। বাবা, তুমি আমাদের প্লেনে ঘোরালে, ট্রেনে ঘুরিয়েছ, কিন্তু শিপটা তো বাদ রয়ে গেল। বাবা মুচকি হেসে বলল, বাবা তুমি তো এখনো ছোট আছো, আমি এত বড় হয়ে গেছি, কিন্তু আমি আজ অব্দি শিপে ট্রাভেল করিনি কখনো। জলে যাত্রা? না বাবা না, আমার তো খুব ভয় করে। দেখো বাচ্চারা, তোমাদের মা তো জল থেকে ভয় পায়, এখন আমরা সারাদিন বসে কি করে আমরা শিপে যাত্রা করতে পারি বলো? এইটা শুনে বেচারা গাট্টু চিঙ্কির চোখে জল এসে গেল। এমন ভাবে দিন পেরোতে থাকলো। গাট্টু আর চিঙ্কি জলে যাত্রা করার কথা ভুলেই গেল। আর একদিন যখন দুজনে স্কুল থেকে ফিরল, তখন মা আর বাবা ওদের সামনে জোর একটা ধামাকা করলো। আরে আরে না না, আসল ধামাকা নয়। কোন ধামাকা সেটা তোমরা নিজেই শুনে না। বাচ্চারা, আগামী 4 দিন না আমরা মাটিতে হাঁটবো না চলবো, না আমরা ঘুমাবো না শোবো, আর না কিছু করব। চিঙ্কি বেচারি চিন্তিত হয়ে বলল, কি হয়েছে বাবা? তুমি এসব কি কথা বলছো? তোমার শরীর ঠিক আছে তো? শরীর খারাপ হয়নি মা, শরীর ভালো হতে চলেছে। হ্যাঁ, কারণ আমাদের সমুদ্রে যাত্রা হতে চলেছে। এইটা শুনে গাট্টু আর চিঙ্কি নিজের কানকে বিশ্বাস করতে পারল না। কি বললেন আপনি? আমরা কি কিছু ভুল শুনলাম নাকি? একদম ঠিক শুনেছ। আমরা 4 দিন একটা বড় ক্রুজ শিপে বসে দিন রাত সমুদ্রে যাত্রা করতে চলেছি। এইটা শুনে গাট্টু আর চিঙ্কি নাচতে থাকে, আর নাচতে নাচতে নিজের বাবাকে জড়িয়ে ধরল। মা হেসে হেসে বলল, তোমাদের কি মনে হলো আমাদের স্বপ্ন নেই তোমাদের সাথে জলে যাত্রা করার? শুধু বাবার বাজেট ছিল না, তাই জন্য আমি অজুহাত দিলাম, কিন্তু এখন বাবার বাজেট হয়ে গেছে, আর এখন আমরা জলে একদমই ভয় করে না। সবাই ক্রুজ শিপে যাব আর দিন রাত জলে ঘোরাঘুরি করব। আর এসে গেল সেদিন, যার জন্য ছিল গাট্টু চিঙ্কির অনেক দিন ধরে অপেক্ষা। পরের দিন সকালে গাট্টু চিঙ্কি বোর্ডিং টাইম থেকে কিছু ঘন্টা আগেই ট্যাক্সিতে বসে পোর্টে পৌঁছালো। গাট্টু চিঙ্কি প্রথমবার জাহাজের স্টেশন মানে পোর্টে এনজয় করছিল। পোর্ট খুব বিশাল ছিল, ওখানে ছোট ছোট জাহাজ আর অনেক লোকেরা ছিল, খুব মজা হচ্ছিল। এখন আমরা ক্রুজ কোম্পানির বাসে বসে ক্রুজ অবধি যাব। তারপর ওরা 4 জন একটা বাসে বসে পড়লো, আর বাস ওদেরকে ক্রুজ শিপের সামনে এসে দাঁড় করিয়ে দিল। ক্রুজ শিপটা এত বিশাল আর এত বড় ছিল যে ওটা গাট্টু চিঙ্কির চোখের সীমানার বাইরে ছিল। গাট্টু খুব এক্সাইটেড ছিল, কিন্তু ক্রুজ দেখে চিঙ্কি একটু নার্ভাস ফিল করছিল। আমার অনেক ভয় করছে। মা, ক্রুজ মানে জলে ভেসে থাকা একটা 5 স্টার হোটেল। দেখো মা, তুমি এখন ভয় পাচ্ছ, কিন্তু ভেতরে যাওয়ার পরে তুমি সব ভুলে যাবে। আর সেটাই হলো। গাট্টু, চিঙ্কি, মা, বাবা আর অনেক লোকেরা যখন ক্রুজ শিপে এসে ঘুরতে থাকে, তখন এমন মনে হচ্ছিল যে ওরা কোনো এমন জগতে এসে পৌঁছেছে যেটা অনেক সুন্দর আর অনেক রিচ। ভেতরে ক্রুজের পুরো ইঞ্জিনিয়ার ডেক, ঘর সবকিছু এমন ছিল যেন কোনো 5 স্টার হোটেল একদম। ওয়াও, কি জিল্লা এখানে! আমি এখানে 4 দিন নয়, সারা জীবন কাটিয়ে দিতে পারি। আমাদের ঘরটা ওশান ভিউ ওয়ালা, এসো তোমাদেরকে একটা মজার জিনিস দেখাই। এমন বলে বাবা একটা পর্দা সরালো, তো কাছ থেকে সমুদ্রের অনেক সুন্দর একটা ভিউ দেখা গেল, আর সবাই ওই দৃশ্য দেখতে হারিয়ে গেছিল। হঠাৎ সবাই নড়তে থাকে, যেন ভূমিকম্প হয়েছে। আর্থকুইক, আর্থকুইক। গাট্টু, তুমি আবার ভুলে গেলে, এখন আমরা মাটিতে নেই, এখন আমরা জলে। আর এটা আর্থকুয়েক নয়, কারণ এখন আমাদের যাত্রা শুরু হয়ে গেছে।
এখন ক্রুজের যাত্রা আরম্ভ হবে আর সবাই রুমে চুপচাপ বসে থাকবে? এমনটা তো হতেই পারে না। সবাই রুম থেকে বেরিয়ে হালকা হালকা নড়তে নড়তে ক্রুজে ঘুরতে লাগলো আর এনজয় করতে শুরু করলো। ক্রুজে অনেকগুলো ডেক ছিল। গাট্টু আর চিঙ্কি মা বাবার সাথে আলাদা আলাদা ডেকে গিয়ে সমুদ্রের ওপেন ভিউ দেখছিল। চারিদিকে শুধু সমুদ্রের নীল জল। সন্ধে হয়ে গেছিল। ঠান্ডা ঠান্ডা জোর হাওয়া ঢেউটা ছুঁয়ে গাট্টু চিঙ্কিকে সুরসুরি দিচ্ছিল। সবকিছু খোলামেলা, স্থলের কোনো চিহ্নও দেখা যাচ্ছিল না। ক্রুজে সুইমিং পুলও ছিল, যেখানে কিছু লোকেরা মজা করছিল। বাকি অনেকগুলো ফান এলিমেন্টস ছিল। রাত হয়ে এলো। ক্রুজের চমক ধমক আরো বেড়ে গেল। ক্রুজের চারিদিকে শুধু লাইট আর লাইটই জ্বলছিল। আর ক্রুজের চারিদিকে কালো ঘন সমুদ্রের গভীর জল। তারপর মাম্মি পাপা গাট্টু চিঙ্কির সাথে ক্রুজের ভেতরের জগতে এলো। ওখানে অনেক বড় হোটেল ছিল। সবাই একসাথে ডিনার করলো। খাবার খুব সুস্বাদু ছিল আর অনেক ভ্যারাইটি ছিল। তারপর সবাই থিয়েটারে গেল। আমি তো আজই জানলাম যে শিপে থিয়েটারও হয়। সব লোকেরা থিয়েটারে ডান্স আর মিউজিকের প্রোগ্রাম এনজয় করলো। তারপর বাবা সবাইকে ক্রুজের আরো জায়গা দেখালো, যেখানে জিম, লাইব্রেরি, শপিং মল আর আরো অনেক কিছু ছিল। এইসব দেখে তো আমার এমন মনে হচ্ছে যে এটা ক্রুজ নয়, সমুদ্রের মাঝখানে ভেসে থাকা একটা মাছ। আর সেই সমুদ্রের পেটে এত সুন্দর জগৎটা আছে। এটা শুনেই বাবা বলল, আরে চলো, আমি তোমাদেরকে কিছু একটা ইন্টারেস্টিং দেখাতে চাই। তারপর বাবা সবাইকে নিয়ে একটা এমন ডেকে এলো যেখান থেকে সমুদ্রের সামনের দৃশ্যটা অনেক বিশাল দেখতে লাগছিল। বাবা, আপনি কি দেখাতে নিয়ে এসেছেন? কিচ্ছু বলবে না, শুধু ভালো করে চারিদিকে দেখো। গাট্টু আর চিঙ্কি শান্ত হয়ে এদিক ওদিক দেখতে থাকে। তখনই হঠাৎ করে গাট্টু চেঁচালো, আরে ওই দেখো, ডলফিন! সমুদ্রের কালো ঘন জলের মধ্যে থেকে সাদা সাদা সিলভার সিলভার চকচকে ডলফিন উপরে লাফাচ্ছিল আর জলে উধাও হয়ে যাচ্ছিল, যেন ওরা লাফিয়ে লাফিয়ে গাট্টু চিঙ্কির ক্রুজকে স্বাগত জানাচ্ছিল। আর ক্রুজ ওই ডলফিনের মাঝখান দিয়ে রাস্তা বানিয়ে এগিয়ে চলে যাচ্ছিল আর এগিয়েই যাচ্ছিল। গাট্টুর রেইনকোট। আজ ভীষণ বৃষ্টি হচ্ছিল আর সদ্য সদ্য বাচ্চাদের রেইনকোট আর ছাতার শপিং শেষ হয়েছিল। গাট্টুর এত বৃষ্টিতে স্কুলে যাওয়ার ইচ্ছেই ছিল না। চলো গাট্টু চিঙ্কি, তাড়াতাড়ি ওঠো, স্কুল যাবে না বুঝি? মা, আমি তো রেডি হয়ে গিয়েছি। আরে গাট্টু, উঠে পড়, চিঙ্কি তো রেডি হয়ে গিয়েছে। মা দেখো না কত বৃষ্টি হচ্ছে বাইরে, আমি যাব না, আমি পুরো ভিজে যাই। আচ্ছা, তোমার গরমকালে রোদ লাগে, বর্ষাকালে জল লাগে আর শীতকালে ঠান্ডা, তাহলে তো তুমি কোনো সিজনে স্কুল যাবে না। কালকেই তো রবিবারের ছুটি ছিল, আজকে সায়েন্স টিচার ইম্পর্টেন্ট নোট দেবেন, আজ তো স্কুল যেতেই হবে। আজ থাক না রে চিঙ্কি, আজ যাব না। না গাট্টু, তাড়াতাড়ি উঠে যাও। যদি তুমি স্কুলে যাও তাহলে রাত্রে আমি তোমার ফেভারিট আলুর পরোটা বানাবো। সত্যিতে তুমি আমার জন্য আলু টিক্কি বানাবে? হ্যাঁ বাবা, সত্যি বানাবো। এখন যাও, তাড়াতাড়ি রেডি হয়ে যাও। মায়ের অনেক বোঝানোর পর গাট্টু স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। গাট্টু রেনকোট পরে আর চিঙ্কি ছাতা নিয়ে স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তখনই রাস্তায় খুব জোরে ঝড় ওঠে। হে ঠাকুর, বৃষ্টি কি কম ছিল যে এখন আবার ঝড়ও শুরু হয়েছে, স্কুল কি করে যাব? গাট্টু তাড়াতাড়ি দৌড়া, আমরা স্কুলের কাছে পৌঁছে গিয়েছি। আমরা দৌড়ালে তবে স্কুলের ভেতর পৌঁছাতে পারবো। ছাতা তো উড়ে যাচ্ছে, না হলে পাক্কা ভিজে যাব। ও নো! এভাবে সেভাবে নিজেকে বাঁচাতে বাঁচাতে গাট্টু আর চিঙ্কি স্কুলে পৌঁছে যায়। কিন্তু ততক্ষণে কিছু গাছের ডাল ভেঙে রাস্তায় পড়ে যায় আর গাট্টু চিঙ্কি একটু ভয় পেয়ে যায়। এ কি গাট্টু চিঙ্কি, তোরা তো ভিজে গেছিস, স্কুলে বসবি কি করে ভেজা কাপড়ের সঙ্গে? চলো তাড়াতাড়ি, স্কুল শুরু হবে তো, আর টিচারও আসবে বলে। গুড মর্নিং টিচার। ভেরি গুড মর্নিং বাচ্চারা। আরে বাহ, মাটির কত ভালো সুগন্ধ আসছে। কিপ সাইলেন্স, আজ আমরা বৃষ্টির কবিতা শুনবো। চলো সবাই নিজের নিজের বই খোলো। ও পারেতে বৃষ্টি এলো, ঝাপসা গাছপালা,
এই পারেতে মেঘের মাথায় 100 মানিক জ্বালা, বাদলা হাওয়ায় মনে পড়ে ছোটবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। টিচার কবিতা পড়াচ্ছিল, কিন্তু গাট্টুর নজর জানলা দিয়ে বাইরের দিকে ছিল। এটা দেখে টিচার জোরে গাট্টুকে ডেকে বলে, গাট্টু, তোমার মন কোথায়? এই মাত্র যে কবিতাটা শোনালাম তার প্রথম পংক্তির মানে বোঝাও। টিচার, আপনি কবিতা পড়াচ্ছেন, কিন্তু তার মধ্যে বৃষ্টির উল্লেখ করা আছে। আর এত ভালো সুন্দর বর্ষা আমি তো সামনে দেখতে পাচ্ছি, আর আপনি বইতে কেন দেখাচ্ছেন? হ্যাঁ টিচার, বইতে কবিতা পড়ার থেকে ভালো আমরা বাইরে গিয়ে বৃষ্টির স্বাদ নিই। হ্যাঁ হ্যাঁ, বইতে কতক্ষণ বৃষ্টির ব্যাপারে পড়বো, যেখানে আমাদের এখানে বৃষ্টি ঝমঝম করে পড়ছে। হ্যাঁ, এটা খুব অন্যায় আমাদের সাথে। চুপ করে যাও বাচ্চারা, আমি তোমাদের চিন্তা ভাবনা বুঝতে পারছি, কিন্তু এখন আমরা স্কুল টাইমে রয়েছি, আর এই টাইমে যদি তোমরা স্কুলের বাইরে যাও আর ভিজে যাও তাহলে তোমাদের জ্বর আসবে, আর তোমাদেরই মা বাবা এসে আমাদের বকবে। টিচার, আমি রেনকোট নিয়ে এসেছি, আমাকে যেতে দিন, আমি ভিজবো না। কালকের সন্ধ্যের ওয়েদার ফোরকাস্টে বলেছিল যে আজকে বৃষ্টি হতে চলেছে। মা তাই জোর করে এই রেনকোটটাকে আমার ব্যাগে ভরে দিল। টিচার, গাট্টুর কাছে রেনকোট আছে আর আমার কাছে ছাতা। আর একটা একটা করে সব বাচ্চারা বৃষ্টিতে ভেজার জেদ করতে লাগে, কিন্তু টিচারও ওদের একটা কথাও শোনে না। আর তারপর বলি, আচ্ছা কবিতা না শুনতে চাইলে ঠিক আছে, কিন্তু আজ আমি তোমাদের নৌকা বানানো শেখাবো। চলো কাগজের নৌকা তৈরি করি, আর ঘরে যাওয়ার সময় জলের মধ্যে ভাসিয়ে দিও। এটা শুনে বাচ্চারা খুব খুশি হয়ে যায়, আর টিচার নৌকা বানাতে শিখিয়ে দেয়। স্কুল শেষ হওয়ার সময় বৃষ্টি থেমে গিয়েছিল, আর বাচ্চারা দৌড়ে দৌড়ে বাড়ির দিকে রওনা হয়। চল গাট্টু, আজকে দেখি বাড়িতে কে প্রথম পৌঁছায়। অনিয়ন মার্কস, গেট সেট গো। সব বাচ্চারা রেস করতে লাগে, কে আগে পৌঁছাতে পারে। কিন্তু হঠাৎ পা পিছলে চিংকি মাটিতে পড়ে যায়। আরে यार, এই জামা তো নষ্ট হয়ে গেল আর ছাতাও ভেঙে গেল, এখন মা খুব বকবে। সব বাচ্চারা ওর উপর হাসতে লাগে। পিঙ্কি তখন হাত বাড়িয়ে চিংকিকে উঠতে সাহায্য করে। তখন বান্টিও পিঙ্কিকে পেছন থেকে ধাক্কা দেয়, আর পিঙ্কিও পড়ে যায়। শয়তান বান্টি, আমি তোকে ছাড়বো না। তখনও বান্টিকেও ধাক্কা মেরে ফেলে দেয়, আর আস্তে আস্তে সব বাচ্চারা ভিজে যায়, আর ওখানেই জলে খেলতে লাগে। তখনই সামনে গাট্টু দুটো বাচ্চাকে বৃষ্টিতে ভিজতে দেখে। আরে ওই দেখো, ওরা বৃষ্টিতে ভিজছে, ওদের কাছে তো ছাতা কিংবা রেনকোটও নেই। চলো ওদের সঙ্গে গিয়ে কথা বলি। আরে বন্ধুরা, তোমরা তো বৃষ্টিতে এমন কেন বসে আছো? খেলতে এসেছো তো আমাদের সঙ্গেও জয়েন করতে পারো, এসো। না, আমরা খেলতে আসিনি। যদি খেলতে না আসো তাহলে ঘরে যাও। টিচার আমাদের বলেছে যদি বেশিক্ষণ বৃষ্টিতে ভেজো বা বেশিক্ষণ ভেজা জামা কাপড়ে থাকো তাহলে ঠান্ডা লেগে যাবে। আমরা রাস্তা হারিয়ে ফেলেছি, আমাদের কাছে তো ফোনও নেই, বাবা মাকে কি করে ফোন করব? তখনই গাট্টুর মাথায় একটা আইডিয়া আসে, আর বাকিদের কানে সেই আইডিয়াটা বলে দেয়, আর সব বাচ্চাদের বলে, চলো আমাদের সঙ্গে চলো। কিন্তু যাব কোথায়? আরে চলো তো, তাড়াতাড়ি চলো। গাট্টু আর সব বাচ্চারা ওদের নিজেদের ছাতায় নিয়ে নিজেদের ঘরে নিয়ে আসে, আর কলোনির একটা ওপেন শেডে নিয়ে আসে, আর ওদের বসতে বলে। আরে গাট্টু, যদি কেউ দেখে ফেলে তবে? ডোন্ট ওয়ারি, যদি গাট্টুর সঙ্গে আছে তাহলে চিন্তা কিসের? দাঁড়াও, এক্ষুনি আসছি। গাট্টু ফটাফট নিজের ঘরে যায়, আর ভেতর থেকে রেনকোট আর ছাতা নিয়ে চলে আসে। তখনই হঠাৎ মা ওকে দেখে ফেলে। গাট্টু, রেনকোট হওয়া সত্ত্বেও তুমি ভিজে গেলে, আর এই রেনকোট আর ছাতা নিয়ে কোথায় যাচ্ছ? আর চিংকি কই? পুরো ঘর নোংরা করলে। মা, সামনে শর্মা আন্টি না ছাতা চেয়েছে, আমি এটা দিয়ে আসছি। ওনাদের ওইখানে কোনো গেস্ট এসেছে, চিংকিও সেইখানেই আছে, এক্ষুনি আসলাম। গাট্টু তাড়াতাড়ি রেনকোট আর ছাতা নিয়ে সেই শেডের কাছে যায়, আর রেনকোটে র্যাপ করা শুকনো কাপড় ওদের দিয়ে দেয় পরার জন্য, আর বৃষ্টি থেকে বাঁচার জন্য ওই রেনকোট ছাতাও দিয়ে দেয়। তুমি খুব চালাক গাট্টু, আমার মাথায় তো এই আইডিয়াটা একদমই আসতো না। থ্যাংক ইউ গাট্টু। তখন ওদের পেছন পেছন মাও চলে আসে, আর এই সব কথা শুনে ফেলে।
আর ওনার গাট্টুর ওপর খুব গর্ব অনুভব হয়। গাট্টু চিংকি, এটা তাহলে তোমাদের শর্মা আন্টি। মাকে দেখি সব বাচ্চারা ভয় পেয়ে যায়। সরি মা। কিন্তু মা তো সরি শুনতে চায়নি। মা গিয়ে দুটো বাচ্চাকে গলায় জড়িয়ে ধরে আর ওনার চোখ ভিজে যায়। সরি বলো না, তোমাদের জন্যই তো গর্বে মাথা উঁচু হলো। আমি খুব লাকি যে তোমাদের মতো দয়ালু বাচ্চা আমার সন্তান। মায়ের এরকম আনএক্সপেক্টেড রিয়াকশন দেখে সব বাচ্চারা খুশি হয়ে যায়। আর বান্টি ওদের জন্য গরম গরম খাবার নিয়ে আসে। বৃষ্টি থামতেই গাট্টু চিংকির বাবা রাজু আর গোলুর মা বাবাকে কল করে আর ভালো করে অ্যাড্রেস জেনে ওদের ঘরে ছেড়ে আসে। বেবির মেকআপ পার্ট 2। এক শহরে বেবি নামের একটি বাচ্চা তার মা বাবার সাথে থাকত। বেবির বাবা অফিসে চাকরি করত আর তার মা হাউসওয়াইফ ছিল। তারই সাথে সাথে তার মা নিজের বিউটি পার্লার চালাতো। বাড়িতেই তার একটি ছোট পার্লার ছিল। সেখানে আশেপাশের সব মহিলারা নিজেদের সৌন্দর্য বাড়াতে আসত। এই গল্পটা একবার গরমকালের। গরমের ছুটিতে বেবি তার পুরো সময়টাই মায়ের সাথে বিউটি পার্লারে কাটাতো। বেবি পার্লারের জিনিস নিয়ে খেলতো আর মায়ের কাজেরও দেখাশোনা করত। গরমকাল মানে বিয়ের সিজন। এই সময় মায়ের কাছে বিউটি পার্লারে অনেক মহিলার ভিড় থাকতো। এই সব মহিলার সাথে সাথে বেবিকেও হ্যান্ডেল করতে করতে মা হাঁপিয়ে উঠত। বেবি, তোমাকে 1000 বার বলেছি পার্লারের জিনিসে একদম হাত দেবে না। কি হয়েছে মা? আমি ব্রাশ খুঁজে পাচ্ছি না। আমি তো ব্রাশে হাতই দিইনি। আমি জানি খেলতে খেলতে তুমি কোথাও একটা রেখেছো, এখন আর তোমার মনে পড়ছে না। ডোন্ট ওয়ারি মা, আমি ব্রাশ খুঁজতে তোমাকে হেল্প করে দেব। কোনো দরকার নেই, আমি খুঁজে নেব। তুমি যাও বন্ধুদের সাথে খেলো। বেচারি বেবির মন খারাপ হয়ে যায়। ও তো শুধু মায়ের কাজ দেখতে চেয়েছিল। যখনই কোনো মহিলা ফেসিয়াল করাতে বা মেকআপ করাতে আসতো, মায়ের হাতের কাজ দেখে সব কাস্টমাররা খুশি হয়ে যেত। ওয়াও, আমাকে কি সুন্দর দেখতে লাগছে। তোমার হাতে জাদু আছে। এই কথা শুনে মায়ের সাথে সাথে বেবিও খুশি হয়ে যায় আর মায়ের থেকে বেবিও বেশ ইমপ্রেস হয়। একদিন বেবি তার বান্ধবীদের সাথে গল্প করছিল। আমি তো বড় হয়ে আইপিএস অফিসার হব। আমি তো হিরোইন হব। বেবি, তুই বল, তুই বড় হয়ে কি হতে চাস? আমি বড় হয়ে মায়ের মতো পার্লার চালাবো। বেবির কথা শুনে ওর বান্ধবীরা হাসতে লাগে। আরে, তোমরা হাসছো কেন? হিরোইন আর আইপিএসরা কি মেকআপ করে না? তোমরা জানো আমার মা কত সুন্দর মেকআপ করে? আমিও মায়ের মতোই পৃথিবীর সব থেকে ভালো পার্লার চালাবো আর অনেক টাকা রোজগার করব। এই রকমই ছিল বেবির স্বপ্নগুলো, একদম ওর মতোই মিষ্টি মিষ্টি। মায়ের পার্লারে মিস ব্রেগেঞ্জা নামের এক মহিলা আসতেন। মিস ব্রেগেঞ্জা বেশ খিটখিটে আর রাগী ছিলেন। মিস ব্রেগেঞ্জা আসতেই বেবি পার্লার থেকে পালিয়ে যেত। শুধু বেবি নয়, বেবির মাও মিস ব্রেগেঞ্জাকে খুব ভয় পেত। কি এই ভ্রুটা ঠিক করে হলো না কেন? আরে কি কত চিপ প্রোডাক্ট ইউজ করো তুমি, আর তোমার মেয়ে এই পার্লারে ঘোরাফেরা করছে কেন? ওর এখানে কি কাজ? নেক্সট টাইম থেকে যেন ওকে আর এই পার্লারে না দেখি। এই রকম ছিল মিস ব্রেগেঞ্জা, আমাদের গল্পের ভিলেন। একদিন মা মার্কেট থেকে অনেক এক্সপেন্সিভ মেকআপের জিনিস এনে বিউটি পার্লারে রেখে বাইরে বেরিয়ে যায়। এই সুযোগের সদ্ব্যবহার করে বেবি নিজের বান্ধবীদের নিয়ে পার্লারে ঢুকে জিনিসপত্র নিয়ে খেলতে শুরু করে। তখনই ওর এক বান্ধবী মায়ের নিয়ে আসা নতুন মেকআপ জিনিসগুলো লক্ষ্য করে। ওয়াও, মেকআপের জিনিস! আরে এর মধ্যে তো সবকিছুই আছে। বেবি, তুমিও তোমার মায়ের মতো পার্লার চালাতে চাও না? তাহলে আজ তুমি এই জিনিসগুলো দিয়ে আমাদের মেকআপ করো। না না, মা রাগ করবে। অল্প একটু করে দাও, তোমার মা বুঝতেও পারবে না। আর তারপর বেবি রাজি হয়ে গেল আর মায়ের আনা মেকআপের জিনিস দিয়ে নিজের বান্ধবীদের মেকআপ করতে শুরু করে দিল, ঠিক যেমন করে মা করে। ওয়াও, আমাদের তো হয়ে গেছে, এবার তোমার পালা। দুই বান্ধবী মিলে বেবির মেকআপ করতে শুরু করে। এইভাবে খেলতে খেলতে মেকআপের সব জিনিস শেষ হয়ে যায়। মা পার্লারে আসতেই দেখে মেকআপের সব জিনিস শেষ হয়ে গেছে। বেবির মুখে মেকআপ দেখে মা সব বুঝে যায়। সরি মা,
সব জিনিস শেষ হয়ে গেছে। সরি মা, সরি। কিন্তু মা বেবির সাথে একটাও কথা বলে না, শুধু চিন্তিত মুখ নিয়ে দাঁড়িয়ে থাকে। 5 মিনিট পর মিস ব্রেগেঞ্জা সেখানে আসে। মিস ব্রেগেঞ্জাকে দেখে বেবি মায়ের পিছনে লুকিয়ে পড়ে। চলো চলো, আমার বিয়ে বাড়ি যেতে লেট হয়ে যাবে, তাড়াতাড়ি আমার মেকআপটা করে ফেলো। মা মিস ব্রেগেঞ্জাকে মেকআপের জিনিসের ব্যাপারে বলতেই মিস ব্রেগেঞ্জা হঠাৎ খুব রেগে যান। কি বললে? জিনিস শেষ হয়ে গেছে? তুমি পার্লার চালাও নাকি সবজির ঠেলা কাটো? সব সময় কিছু না কিছু নাটক লেগে গেছে তোমার। পুরো মুডটাই নষ্ট করে দিলে আমার। বিয়ে বাড়ি যেতাম, এবার এই মুখ নিয়ে কি করে বিয়ে বাড়ি যাবো? দেখো, আমি তোমার নামে কমপ্লেন করব। তোমার একটা টাকাও আমি মেটাবো না। আজকে এখানেই তোমার খাতা আমি বন্ধ করলাম। মিস ব্রেগেঞ্জা মাকে আরো অনেক বকে, তারপর সেখান থেকে বেরিয়ে যায়। বেবি নিজের ভুল বুঝতে পারছিল। বেচারি মা কাঁদছিল। বেবি মাকে যে কিছু বলতো তার আগেই মা সেখান থেকে চলে গেল। 2 দিন মা বেবির সাথে কথা না বলে থাকে আর শুধু কাঁদতে থাকে। 3 দিনের দিন বেবি মায়ের কাছে গিয়ে বলে, মা, মা প্লিজ আমার সাথে কথা বলো। আজ থেকে আমি আর কোনো জিনিসে হাত দেব না। প্রমিস। আমি শিক্ষা পেয়ে গেছি যে কারোর জিনিসকে তার পারমিশন ছাড়া হাত দেওয়া উচিত নয়। হাত দিলে কি হয় এটা আমি বুঝে গেছি। প্লিজ মা, প্লিজ মা। এই কথা শুনে মায়েরও মন গলে যায় আর সে বেবিকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কাঁদতে লাগে। গাট্টু আর চিঙ্কি আইপিএলে। গাট্টু আর চিঙ্কির খেলাধুলো তো সব থেকে পছন্দ ছিল। দুজনের মধ্যে গাট্টুর যত ক্রিকেট পছন্দ ছিল অতটা চিঙ্কির ছিল না। আর এই সময় যখন সারা ভারতবর্ষে আইপিএল এর উৎসব, তখন গাট্টু আর চিঙ্কির সোসাইটিও আইপিএল কে এনজয় করছিল। মা, আমি ক্রিকেট খেলতে যাচ্ছি। আরে গাট্টু, চিঙ্কিকেও নিজের সাথে নিয়ে যাও। মা, ও তো ক্রিকেট খেলতেও জানে না, ও কি করবে এসে? আরে তাহলে ওকে শিখিয়ে দাও, নালে আম্পায়ার বানিয়ে দাও। না না মা, থাকুক, আমি খেলতে চাই না। গাট্টু তো সব জায়গায় শুধু ক্রিকেট আর ক্রিকেটই দেখতে পারছিল। ক্লাসের সব বাচ্চারাও শুধু ক্রিকেটের ধুনেই ছিল। চিঙ্কি তো শুধু ক্রিকেট রান আউট কথা শুনে শুনেই যাচ্ছিল। আরে ধোনি কি 6 মেরেছিল মনে আছে তো? হ্যাঁ ভাই, সব থেকে ভালো প্লেয়ার তো সেই। কিন্তু সব থেকে বেশি রান তো বিরাট কোহলি বানায়। আমার বাবার সাথে আমিও কখনো কখনো ক্রিকেট দেখি। আমারও সব থেকে বেশি বিরাট কোহলিকে পছন্দ। এরই মধ্যে চিঙ্কি চটে গিয়ে মাস্টার মশাইকে কমপ্লেন করে দেয়, যার প্রভাব আলাদাই হয়ে যায়। মাস্টার মশাই দেখো, গাট্টু আর নীলেশ, ভূষণ সবাই হল্লা করছে। কি হচ্ছে ওইখানে? গাট্টু দাঁড়িয়ে যাও, এই অঙ্কটা সলভ করো। মাস্টার মশাই ব্ল্যাকবোর্ডে 4 × 9 = 2 এই ম্যাথসটা লিখলো আর গাট্টুকে জবাব দিতে বলল। তাড়াতাড়ি বলো গাট্টু বাবা। মাস্টারজি, আমি বলি গাট্টু পারবে না। ওকে শুধু ক্রিকেটের কথাই জিজ্ঞেস করো, শুধু তাই বলবে। গাট্টু তাড়াতাড়ি নাম্বার আউট করে আনসার বলে দিল। মাস্টার মশাই 36 রানস। আর পুরো ক্লাসের সাথে সাথে মাস্টার মশাইও হাসতে শুরু করে দেন। সন্ধ্যেবেলায় যখন সোসাইটির সব বাচ্চারা গ্রাউন্ডে ছিল, তখন কথাগুলো শুধু আইপিএল আর ক্রিকেটেরই ছিল। ক্রিকেটের কথা চলছে আর সেখানে গাট্টু নেই, এটা তো হতেই পারে না। কিন্তু গাট্টুর সাথে সাথে মা চিঙ্কিকেও খেলতে পাঠিয়ে দিয়েছিল। গাট্টু ইয়ার, কত দেরি করে দিস তুই আসতে? সন্ধে হয়ে গেলে আমাদের খেলাটা অর্ধেক রয়ে যায়। নীলেশ ঠিক বলছে রে গাট্টু, আর কিছুক্ষণ পরে আইপিএল খেলা আরম্ভ হবে, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে তো। আবার থেকে আইপিএল এর নাম শুনতেই চিঙ্কি রেগে গেল, আরো চেঁচালো, এ কি তোমরা সবাই সবসময় আইপিএল আইপিএল করো কেন? আরো টপিক আছে কথা বলার। আরে চিঙ্কি, আইপিএল এর নতুন সিজন শুরু হয়ে গেছে, তাই সবাই ওটারই কথা বলে। আমার তো তোমাদেরই আইপিএল এর জন্য পাগলামি ভালো লাগে না, একদম ওয়েস্ট অফ টাইম। সবার কথাটা খারাপ লাগে, কেউ আর চিঙ্কির দিকে তাকায়ও না। তাও চিঙ্কি বলেই যায়, দেখ চিঙ্কি, তোর যদি আইপিএল পছন্দ নয়, আমরা কেন ওর ব্যাপারে কথা বলা বন্ধ করব? কিন্তু আরো তো খেলা আছে, তোমরা জানো না আমাদের রাষ্ট্রীয় খেলা হকি, ক্রিকেট না। কিন্তু আমাদের সবার পছন্দ ক্রিকেট। চিঙ্কি আবার রেগে গিয়ে ওখান থেকে চলে যায়। অন্যদিন সব বাচ্চারা গার্ডেনে খেলতে চলে আসে, আর খেলার মাঝামাঝি গাট্টুর একটা জবরদস্ত আইডিয়া মাথায় আসে। শোনো 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 সবাই,
আমার কাছে একটা আইডিয়া আছে, আমরা সবাই অনেক এনজয় করব। কেমন আইডিয়া গাট্টু? হ্যাঁ হ্যাঁ গাট্টু, শিগগিরই বল কেরাম আইডিয়া। আমার মাথায় একটা ভালো প্ল্যান এসছে। আরে তো বল না শিগগিরই। গাট্টু সবাই একসাথে মিলে আইপিএল ম্যাচ দেখার প্ল্যান বানা। সানডে বিকালে আমাদের সবার ফেভারিট টিমের ম্যাচ আছে, আমরা সবাই একসাথে মিলে ম্যাচ দেখলে খুব মজা আসবে। আবার সেই আইপিএল, আমি আসতে চাই না দেখতে। আর চিঙ্কি ওখান থেকে চলে যায়। আরে চিঙ্কি দাঁড়া তো। হ্যাঁ হ্যাঁ শোন তো আগে, আমি থাকছি না। চিঙ্কি যাওয়ার পরও সব বাচ্চারা ডিসকাস করে নেয়। তুই বল গাট্টু, প্ল্যানিংটা কেরাম ভাবে হবে? হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই সানডে সন্ধ্যেবেলায় আমার বাড়ি একসাথে আসবো আর আইপিএল এর ম্যাচ দেখবো। কিন্তু গাট্টু, তোর মা কি মানবে? আরে ও নিজেই ক্রিকেট অনেকবার দেখে। কিন্তু তুই একবার তার পারমিশনটা নিয়ে নে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। গাট্টু বাড়ি পৌঁছায় আর দেখে যে চিঙ্কি রেগে আছে। ও আগে ওকে বোঝায়, চিঙ্কি আমার সোনা বোন, কি কাজ আছে? আরে আমরা সবাই একসাথে আইপিএল এর ম্যাচ দেখি না, ওটা আমার ওয়েস্ট অফ টাইম লাগে। চিঙ্কি, আমাদের ইন্ডিয়ান প্লেয়ার্সদেরকে সাপোর্ট আর চিয়ার করা উচিত না? হ্যাঁ এটা তো আছে। তাহলে যদি একসাথে ম্যাচ দেখি তাহলে ওরা সাপোর্টও পাবে আর আমরা মজাও করব। যেমন তেমন করে চিঙ্কি রাজি হয়ে যায় আর তারপরও মাকে জিজ্ঞেস করে নিতে বলে। ঠিক আছে, আমরা একসাথে এনজয় করব, কিন্তু তুমি একবার মাকে জিজ্ঞেস করো। মা রান্নাঘরে কাজ করছিল আর তখনই গাট্টু দৌড়ে দৌড়ে মার কাছে পৌঁছে যায়। মা মা। কি হলো গাট্টু, বলো। মা, কাল পরশু সানডেতে আমরা একসাথে হয়ে ঘরে আইপিএল ম্যাচ দেখতে চাই। আর এতে জিজ্ঞেস করার কি আছে, নিশ্চয়ই দেখো। গাট্টু একদম খুশি হয়ে যায়। ইয়ে, থ্যাংক ইউ মা। গাট্টু আর মার কথা বাবা শুনে নেয়। সে ভাবে, আচ্ছা তো এই ব্যাপার। পরের দিন গাট্টু ফিল্ডে সবাইকে প্ল্যানটা বোঝায়। শোনো বন্ধুরা, মা রাজি হয়ে গেছে। কাল সন্ধ্যেবেলায় আমরা সবাই মিলে আমাদের ফেভারিট টিমের ম্যাচ দেখবো। আমরা সবাই তৈরি হওয়া আরম্ভ করে দিই। হ্যাঁ হ্যাঁ, আমি সবার জন্য বাড়ি থেকে পপকর্ন নিয়ে আসবো আর আমি বাবার দোকান থেকে কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসবো। তাহলে বন্ধুরা, আমরা কাল দেখা করছি আমার বাড়িতে। পরের দিন সব বন্ধুরা গাট্টু আর চিঙ্কির বাড়িতে একত্রিত হয়ে যায়। কিন্তু যেই গাট্টু টিভি অন করে তখন জানতে পারে যে কানেকশনই নেই। এ কি গাট্টু, কানেকশন তো কাটা আছে। আমার বাড়িতে এটাই সমস্যা ছিল, কানেকশন ছিলই না। সোসাইটিতেই সবার বাড়ির কানেকশন কেটে রাখা হয়েছিল। এবার আমরা ম্যাচ কি করে দেখবো? 1 ঘন্টায় শুরু হয়ে যাবে ম্যাচ। তখনই হঠাৎ গাট্টুর বাবা সেখানে এসে যায়। বাবা দেখো, কানেকশন আসছে না, আমরা ম্যাচ দেখতে চাই। আরে তো টিভিতে কেন দেখবে খেলা, আমরা সোজা স্টেডিয়ামেই যাই। বাবা পকেট থেকে সবার জন্য এনে থাকা ম্যাচের টিকিট দেখায়। সবাই খুশি হয়ে যায়। বাহ বাবা, থ্যাংক ইউ সো মাচ। ইয়ে, চলো চলো শিগগিরই চলো, কোথাও ম্যাচ আরম্ভ না হয়ে যায়। সবাই যেই স্টেডিয়ামে পৌঁছয় ওদিকে সোসাইটিতে টিভির কানেকশন আবার এসে যায় আর মা গাট্টু, চিঙ্কি আর সোসাইটির সবার বাচ্চাদেরকে টিভিতে দেখে। সব বাচ্চারা রোমাঞ্চে ভরা ওই ম্যাচটার আনন্দ নিতে থাকে, যেটার চর্চা পুরো সপ্তাহ ধরে চলতে থাকে। টিভি তোর আইপিএল এর ম্যাচ শুরু হয়ে গেছিল। বাবা অফিস থেকে কিছুদিনের ছুটি নিয়ে নিয়েছিলেন আর মা তাড়াতাড়ি নিজের সব ঘরের কাজ সেরে বাবার সাথে টিভিতে আইপিএল দেখার সঙ্গ দিচ্ছিলেন। দুজনের নিজের নিজের টিম জয়েন করে নিয়েছিল আর বাবা মা নিজেদের টিম নিয়ে তর্ক বিতর্ক করছিল। দেখলে কেমন মারছে আমার টিম তোমার টিমকে? ওগো ছাড়ো, টস জিতেছে তো যা ইচ্ছা বলবে, এখনো আমাদের ব্যাটিং করা বাকি আছে। দেখা যাক দেখা যাক, এমনিতেও আগের বারে তুমি এটাই বলছিলে। গাট্টু আর চিঙ্কি অনেক বিরক্ত ছিল, কারণ আইপিএল এর জন্য বাবা মা না তাদের উপরে ধ্যান দিচ্ছিল না দুজনকে নিজেদের পছন্দের কার্টুন দেখতে দিচ্ছিল। বাবা কার্টুন লাগাও না। কি সব সময় কার্টুন 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 করতে থাকো? ম্যাচ দেখো, ম্যাচ দেখো কেমন করে মারছে এক দুজনকে। বাবা আমার আইপিএল বুঝতে পারি না। বুঝতে পারো না তো গিয়ে খেলো যাও, আমাদের
আমাদের ম্যাচ দেখতে দাও। বাবা আর মায়ের এমন ব্যবহার দেখে গাট্টু আর চিঙ্কি রেগে যায় আর সেখান থেকে চলে যায়। আমি তো এই আইপিএল বন্ধ করিয়েই ছাড়বো। আইপিএল আমাদের সব নিয়ে নিয়েছে। রাগ করো না দাদা, চলো আমরা কিছু খেলি। কিন্তু খেলার জন্য কি আছে আমাদের কাছে? নতুন খেলনাও তো কেউ কিনে দেয় না। ব্যাট আর বল তো আছে, আমরা ক্রিকেট খেলি। ক্রিকেটের নাম শুনে গাট্টুর মাথা গরম হয়ে যায়। আরে সারা পৃথিবীতে কি এই খেলায় বেঁচে আছে? যাও ব্যাট আর বল নিয়ে এসো। আমি এমন খেলবো যে একদিন বাবা মা আমাকে টিভিতে দেখবে। চিঙ্কি ব্যাট আর বল নিয়ে আসে। গাট্টু রেগে ব্যাট ধরে আর পজিশন নেয়। চিঙ্কি বোলিং করে। এই আসলো প্রথম বল, এই ওঠালাম ব্যাট আর ছক্কা। এমন বলে গাট্টু ব্যাট ঘোরায়, কিন্তু সত্যিতে ছক্কা হয়ে যায়। বল ঝড়ের বেগে ব্যাটে লেগে উধাও হয়ে যায় আর কাঁচ ভাঙার জোরে শব্দ শোনা যায়। চিঙ্কির সঙ্গে সঙ্গে গাট্টুও অবাক হয়ে যায়। দৌড়ে দৌড়ে দুজনে হলে এসে দেখে তো টিভি মাটিতে পড়েছিল আর বাবা মা অবাক হয়ে দাঁড়িয়ে আছেন। এই দেখে তো গাট্টু ভয় পেয়ে যায়। বাবা, আমি জেনে শুনে করিনি, ও তো সিক্সার মারার চক্করে। দাদা, তুমি তো টিভিতে দেখা দিতে, কিন্তু তুমি তো টিভি দেখার অবস্থায় রাখলে না। গাট্টু ভয়তে কাঁপতে শুরু করে। সে ভাবে যে এখন মার খাবে। সে মার খাবার জন্য মনস্থির করে। তখনই বাবা চেঁচিয়ে ওঠে, সচিন, আরে সচিন! না, আমার ছেলে তো কোহলি হবে, বিরাট কোহলি। এইটা শুনে গাট্টু আর চিঙ্কি অবাক হয়ে যায়। বাহ গাট্টু বাহ, তুই প্রমাণ করে দিলি যে তুই আমারই ছেলে। ছোটবেলায় আমি লোকেদের জানলা ভাঙতাম, কিন্তু তুই তো টিভি ভেঙে দিলি। বাহ, কি দারুণ শট মেরেছিস। বাবা, তুমি রাগ করনি? আরে বাবা, আমি তো অনেক গর্ববোধ করছি যে আমার বাড়িতে সচিন জন্ম নিয়েছে। আর চিঙ্কি, কি দারুণ বোলিং করো তুমি। তোমরা ভবিষ্যতে ক্রিকেটারই হয়ো। তো চলো তাহলে একটা ম্যাচ হয়ে যাক। এমনিতেও আইপিএল দেখতে দেখতে বোর হয়ে গেছিলাম। বেকার খেলে, তাদের থেকে তো ভালো আমাদের বাচ্চারা খেলে। গাট্টু আর চিঙ্কি কিছু বুঝতে পারতো তার আগে বাবা মা তাদের গ্রাউন্ডে নিয়ে যায়। দুটো টিম হবে, আমি আর গাট্টু। চিঙ্কি আর আমি। ডান? ডান। টস করা হোক। কয়েনকে টস করা হয়। মা আর চিঙ্কি টস জেতে। মা ব্যাটিং করে, বাবা বোলিং করে আর গাট্টু ফিল্ডিং করতে শুরু করে। বাবা বল মায়ের দিকে ফেলেন, মা ব্যাট ওঠান আর হাওয়ায় ঘোরান। ব্যাট হাওয়াতেই থেকে যায় আর বাবার বলে মা ক্লিন বোল্ড হয়ে যায়। আউট! ইয়ে! চিঙ্কি ব্যাটিং করতে শুরু করে। বাবা বল করে, চিঙ্কি ব্যাট ঘুরিয়ে 4 মারে আর গাট্টু ক্যাচ ধরে নেয়। আউট! এইভাবে মা আর চিঙ্কির টিম 0-তে আউট হয়ে যায়। আর এইভাবে পুরো পাড়া টিভি ছেড়ে দিয়ে ম্যাচ দেখতে গ্রাউন্ডে দৌড়ায়। গ্রাউন্ডে দর্শক ভরে যায়। ব্যাটিং করার জন্য হাতে ব্যাট নিয়ে গাট্টু মাঠে নামে। বেস্ট অফ লাক বাবা। গাট্টু হাওয়াতে ব্যাট ওঠায় তো লোকেরা চেঁচাতে শুরু করে, গাট্টু, গাট্টু, গাট্টু। সব দিকে শুধু গাট্টু আর গাট্টু ছিল। গাট্টু পজিশন নেয়, মা বল ফেলে, গাট্টু ব্যাট হাওয়াতে ঘোরায় আর সামনে এসে থাকা বলটা হাওয়াতেই মারে। বল সোজা যায় আর শর্মা মশাইয়ের কাঁচ ভেঙে যায়। কোনো ব্যাপার না, খেলো বাবা, আমাদের পাড়ার সচিন তুমি। এইভাবে সামনে এসে থাকা সব বল গাট্টু পেটায়। 4 আর 6 মেরে মেরে সবার অবস্থা খারাপ করে দেয়। আর এইভাবে গাট্টু একলা বাবাকে ম্যাচ জিতিয়ে দেয়। বাবা গাট্টুকে কাঁধে তুলে নেয়। পুরো পাড়া নাচতে থাকে আর চেঁচাতে থাকে, গাট্টু, 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 গাট্টু। গাট্টু, উঠে যাও, স্কুল যাওয়ার আছে, হোমওয়ার্ক করার আছে, কতক্ষণ শুয়ে থাকবে? আর তখনই গাট্টু একেবারে ঘুম থেকে উঠে যায়। মা, আমাদের টিভি ঠিক আছে তো? ঠিক আছে, টিভির কি হতে পারে?
বাবা কোথায়? বাবা তো অফিস চলে গেছে। আরে ইয়ার, মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছিলাম। কেমন স্বপ্ন? আমাকেও তো বলো। গাট্টু, গাট্টু। গাট্টু চুপ করে বাথরুমে চলে যায়। মাকে কোনো উত্তরই দেয় না, দিতেও বাকি করে। সে স্বপ্নটাই এমনই দেখেছিল, যেটা স্বপ্নেও হতে পারতো না। নতুন বছরের নতুন শুরু, নতুন বছর, নতুন আনন্দ আর নতুন উচ্ছ্বাস। 1 জানুয়ারির যেন দিনটাই আলাদা হয়। কিছু না কিছু নতুন করার, নতুন কিছু জানার বা নতুন কিছু পাওয়ার উচ্ছ্বাসে আমরা নিউ ইয়ার রেজলিউশন বানাই। বছরের প্রথম দিনই দেরি করে ওঠার কারণে গাট্টু সাইক্লিং ট্রিপ মিস করে দেয়, আর সেও রেজলিউশন নেয় নতুন বছরে তাড়াতাড়ি ওঠার। আর নতুন বছরের প্রথম দিন নতুনভাবে শুরু করার জন্য বাবা একটা সারপ্রাইজ রাখে। নতুন বছরের আরম্ভ আমরা পুরো ফ্যামিলি পিকনিক দিয়ে শুরু করব। বাহ, দারুণ মজা আসবে। হ্যাঁ, পিকনিক তো আমার দারুণ লাগে। কিন্তু পিকনিক করতে যাব কোথায়? আরে শহরের বাইরে একটা সুন্দর জায়গা আছে, লেকের ধারে ক্যাম্প সাইট। সেখানে আমি একটা টেন্ট বুকিং করেছি। বাহ, লেকের ধারে, এটা তো খুব সুন্দর হবে। তাড়াতাড়ি চলো বের হই, এখান থেকে প্রায় 1 ঘন্টা রাস্তা। পিকনিকের প্ল্যানিং শুনে মা, গাট্টু আর চিঙ্কি খুব খুশি হয়ে যায়। গাট্টু চিঙ্কি প্যাকিং এ মায়ের হেল্প করে। গাট্টু মিউজিক সিস্টেম, বাইনোকুলার, ফোল্ডিং চেয়ার আর ফুটবল সাথে নেয়। সেখানে চিঙ্কি মায়ের সাথে স্ন্যাক্স, ন্যাপকিন, পেপার প্লেট আর থার্মোফ্ল্যাক্সের চা রাখার মতো সরঞ্জাম নিয়ে নেয়। চিঙ্কি নিজের ড্রয়িং বুক আর কালার পেন্সিলও নিয়ে নেয়, কারণ ওর লেক আর আশেপাশের সুন্দর পরিবেশের পেন্টিং করার ইচ্ছা ছিল। সব কিছু গাড়িতে রাখার পর মা, বাবা, চিঙ্কি, গাট্টু আর দিদিমা পিকনিকের জন্য বেরিয়ে পড়ে। বাবা একদম স্মুথলি গাড়ি চালাচ্ছিল, আর গাড়ির মধ্যে চিঙ্কি আর গাট্টু ওর ফেভারিট গান চালিয়েছিল। কিছু দূর যাওয়ার পর দিদিমা বাবাকে বলে, এই রাস্তার পথে একটা গণেশ মন্দির পড়ে, তাই না? হ্যাঁ, আর 10 মিনিটে গণেশ মন্দির এসে যাবে। তাহলে আমরা কিছুক্ষণ ওখানে থামবো। আসলে কোনো কাজের শুরুতে গণেশ পুজো করা খুবই শুভ বলে মানা হয়। তো চলো আজকের নতুন বছরের শুরুটা গণেশের মন্দিরে পুজো দিয়ে শুরু করি, ঠিক আছে? হ্যাঁ মা, এটা তো খুব ভালো কথা। বাবারও এই আইডিয়া খুব পছন্দ হয়, আর গণেশ মন্দিরের কাছে গাড়ি থামিয়ে দেয়। গণেশ মন্দির খুবই বিশাল ছিল। অনেকগুলো সিঁড়ি পার করে মন্দিরে ওঠে সবাই, যেখানে গণেশ ঠাকুরের সুন্দর মূর্তি রাখা ছিল। বাবা পাশেরই দোকান থেকে ফুল, মালা, মোদক কিনে নেয়। তারপর সবাই পূজারীর সাহায্যে গণেশের পুজো করে আর প্রসাদে মোদক খায়। মন্দির থেকে বেরোতে গাট্টু চিঙ্কি দেখে অনেকগুলো গরিব বাইরে বসে আছে। এটা দেখে গাট্টু চিঙ্কি দুঃখী হয়। বাবা, নতুন বছরকে সেলিব্রেট করার অধিকার তো সবার আছে, সে বড়লোকই হোক বা গরিব। হ্যাঁ বাবা, নিউ ইয়ারের খুশি তো সবার জন্যই হয়। মা, এদের চেহারা এত স্যাড কেন? আমরা কি এনাদের খুশির জন্য কিছু করতে পারবো না? কেন না গাট্টু, আমরাও এদের নতুন বছরের নতুন খুশি দেব। মা বাবা পাশের মিষ্টির দোকান থেকে মিষ্টির প্যাকেট তৈরি করায়। তারপর দিদা, গাট্টু, চিঙ্কি আর মা মিলি সব মিষ্টির প্যাকেট সেই দরিদ্রদের মধ্যে বিলিয়ে দেয়। তখন ওদের মুখের হাসি দেখে গাট্টু চিঙ্কিও খুব খুশি হয়। মন্দির থেকে বেরিয়ে সবাই তারপর গাড়িতে বসে যায়, আর বাবা সোজা ক্যাম্প সাইটের দিকে চলতে লাগে। 1 ঘন্টা চালানোর পর সবাই ক্যাম্প সাইটে পৌঁছে যায়। ওখানকার আয়োজন দেখে গাট্টু চিঙ্কির আনন্দের সীমা থাকে না। আরে বাহ, এতগুলো টেন্ট! আর ওই দেখো কত সুন্দর লেক, আর জল কি পরিষ্কার। ক্যাম্প অর্গানাইজার সেখানে খুব ভালো ব্যবস্থা রেখেছিল, আর সেখানে আগের থেকে অনেক ফ্যামিলি ছিল। কিছু লোক টেন্টের ভেতরে ছিল, তো কিছু লোক টেন্টের বাইরে খেলছিল। কিছু বাচ্চা দোল খাচ্ছিল, তো কিছু বাচ্চা ফুটবল খেলছিল। বাবা অর্গানাইজারের সাথে কথা বলে। ওদের টেন্ট লেকের ধারে 16 নম্বর ছিল। গাট্টু চিঙ্কি গাড়ির থেকে সব জিনিস বের করে টেন্টে রেখে দেয়।
তারপর মা ঘর থেকে আনা সুস্বাদু স্ন্যাক্স বের করে আর সবাইকে দিয়ে দেয়। আর বাবা মিউজিক সিস্টেমে পুরনো গান লাগিয়ে দেয়। সেই গানগুলো মা আর দিদারও খুব পছন্দ হয়। চিঙ্কি ব্যাগ থেকে ড্রয়িং বুক বের করে আর লেকের সুন্দর সুন্দর ছবি বানাতে লাগে। ওর ড্রয়িং আর পেইন্টিং স্কিল সত্যি দারুণ ছিল। গট্টু বাইনাকুলার বের করে আর দূরের জিনিস দেখতে লাগে। আরে চিঙ্কি, দেখো লেকের মধ্যে কেউ ছোট ছোট বোট চালাচ্ছে। কোন দিকে? আমি তো কিছু দেখতেই পাচ্ছি না। আরে এই বাইনোকুলার দিয়ে দেখো, সব দেখতে পাবে। গট্টু তারপর চিঙ্কিকে বাইনোকুলার দেয় আর ওতে চিঙ্কিও সবাইকে বোটিং করতে দেখে লেকে। এটা তো দারুণ লাগছে দেখতে। আমরা কি বোটিং করতে পারবো? আরে না না, এই ঝিল খুব গভীর, কেউ কিন্তু ঝিলের কাছে যাবে না। হ্যাঁ মা, গভীর জলে যাওয়া ডেঞ্জারাস হয়। ডেঞ্জারাস তো আছে, কিন্তু ক্যাম্পে বোট রোয়িং এর সব ফ্যাসিলিটি আছে। সেফটি জ্যাকেটস, ট্রেন ইনস্ট্রাক্টর, লাইফ গার্ড সবাই আছে। তাতে কি হয়েছে? বোটিং করা জরুরি নয়? বোটিং করাটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু ভেতরের যে ভয়টা সেটা বের করা ইম্পর্টেন্ট। আমরা খেদে যাব বোটিং এ। আমার তো খুব ভয় করছে। আমারও। বাবার প্ল্যান অনুযায়ী সবাই লাঞ্চ করার পর কিছুক্ষণ আরাম করে, তারপর বোটিং সেকশনের দিকে যায়। দিদা খাওয়া দাওয়ার পর 1-2 ঘন্টা শুয়ে নেয়, তাই টেন্টে আরাম করে ঘুমন। টেন্টের ইনস্ট্রাক্টর ওদের ছোট্ট একটা বোট দেখায় আর ওটাকে চালানোর পদ্ধতিও বুঝিয়ে দেয়। প্রত্যেক বোটের সাথে একটা ট্রেন্ড লাইফ গার্ড থাকে আর প্রত্যেকে লাইফ জ্যাকেটও পরে নেয়। তারপর বোটে বসে যায় আর ধীরে ধীরে চালাতে চালাতে ঝিলের মাঝ বরাবর চলে আসে। প্রথমে তো গট্টু, চিঙ্কি আর মায়ের বেশ ভয় করছিল, কিন্তু 15-20 মিনিট পর সবার ভয় চলে যায়। এখন ওরাও বাবার সাথে মিশে বোট রোয়িং করছিল আর সেই সুন্দর লেকের মাঝে চলে আসে। কত অ্যামেজিং এইটা! হ্যাঁ, প্রথমবার এরকম কিছু করছি আমরা। ভালো হয়েছে আমিও সাথে এসে গেছি, না হলে এই ভয় আমার চিরকাল থাকতো। তাই তো তোমাদের সকলকে একসঙ্গে আনতে চাইতাম। আর অনেকক্ষণ পর্যন্ত নৌকা চালানোর পর ওরা লেকের ধারে চলে আসে। বোট যখন কিনারা থেকে 10-12 মিটার দূরে ছিল, বাবা তখন হঠাৎ ঝিলে ঝাঁপ দেয়। আরে আরে, এটা তুমি কি করছো? কিছু না, শুধু বাচ্চাদের জন্য আজকে শেষ লেসনটা বাকি। গট্টু, চিঙ্কি সারপ্রাইজ হয়ে বাবাকে দেখতে লাগে যে লেকে এখন সাঁতার কাটছিল। চলো বাচ্চারা, তোমরাও আস্তে আস্তে লেকে নামো। আরে দুজনে তো তোমার মতো কখনো সাঁতার শেখেনি। আরে তাই তো আমি জলে ফ্লোটিং এর এক্সপিরিয়েন্স দিতে চাই। ভয় পেও না, এসে যাও। এই লাইফ জ্যাকেটের সাহায্যে আমরা ভাসবো, কেউ ডুববে না। আরে খুব রিস্কি এটা। কোনো সেফটি গিয়ার কিংবা ট্রেন্ড গাইড ছাড়া জলে নামাটা খুবই রিস্কি হয়ে যায়। এখানে আমাদের কাছে সেফটি জ্যাকেট আছে, আমি তো নিজে সুইমিং জানি, আর এই লাইফ গার্ড কোচও আমাদের সঙ্গে আছে। আরে কোনো রিস্ক নেই, তুমি আমাকে বিশ্বাস করো। গট্টু, চিঙ্কি ভয় পেয়ে পেয়ে লেকে নামে। বাবার কথা সত্যি ছিল, ঝিলে পুরোপুরি নামার পরেও সেফটি জ্যাকেটের কারণে ওরা দুজন ঝিলের গভীর জলে ভাসছিল। বাবা তারপর ওদের সুইমিং এর বেসিক কয়েকটা স্টেপ দেখায়। তারপর গট্টু, চিঙ্কিরও জলে দারুণ মজা আসতে লাগে। কিছুক্ষণ পর মজা করার পর ওরা তারপর ফিরে আসে আর টেন্টের দিকে রওনা হয়। গট্টু, চিঙ্কি টেন্টে এসে দিদাকে সব কথা বলে, তো উনিও সারপ্রাইজ হয়ে যায়। এরই সাথে গট্টু, চিঙ্কির সাহস দেখে ওনার খুব গর্ব হয়। বিকেল বেলায় ক্যাম্প সাইট থেকে ফেরার সময় কারে বাবা বলে, পিকনিকটা তো একটা বাহানা ছিল, নতুন বছরে আমার তোমাদেরকে নতুন এক্সপিরিয়েন্স দেওয়ার ছিল, বুঝলে? যেটা দিয়ে তুমি নিজের ভয়কে জিতবে। নতুন বছরে এইটাই ভালো আরম্ভ। নতুন বছরের দারুণ শুরু। হ্যালোউইন পার্টি। গট্টু নতুন জিনিসের জন্য সব সময় তৈরি থাকে। একদিন মা গট্টুকে মার্কেট থেকে জিনিস আনতে পাঠিয়ে দেয়। গট্টু মায়ের বলা সব জিনিস কিনে নেয়। গট্টু মার্কেটে একটা দোকান দেখে, যেখানে সব ভূতের জিনিস বিক্রি হচ্ছিল, যেমন ভূতের টুপি, ভুতুরে মাস্ক আর পাম্পকিন। আরে বাপরে, এটা তো খুবই ভয়ঙ্কর। এটা দেখে তো যে কেউ ভয় পেয়ে যাবে। গট্টু দোকানে যায়। এইসব হ্যালোউইন পার্টির জন্যে।
হ্যালোউইন পার্টির জন্য ঘোস্ট মার্ক আর কস্টিউম নাও। আরে হ্যাঁ, 31 অক্টোবর আসছে, এগুলো তো হ্যালোউইন পার্টির জন্যে। আমি তো ভুলেই গেছিলাম। থ্যাংক ইউ আঙ্কেল। গাট্টু দোকান থেকে বেরিয়ে যায় আর নিজের সোসাইটি কম্পাউন্ডে পৌঁছায়, যেখানে সব বাচ্চারা দাঁড়িয়ে ছিল। বন্ধুরা, আমার কথা শোনো। গাট্টু সব বাচ্চাকে এক জায়গায় একত্র করে। কি হলো গাট্টু, তুই এত তাড়াতাড়ি চলে এলি মার্কেট থেকে? মায়ের বলা সব জিনিস এনেছিস তো? হ্যাঁ চিঙ্কি, মার্কেট থেকে তো ফিরে আসলাম, কিন্তু যেটা বলতে যাচ্ছি ধ্যান দিয়ে শোনো। 31 অক্টোবরে হ্যালোউইন পার্টি হয়, আর আমরা হ্যালোউইন পার্টি সোসাইটিতে সেলিব্রেট করব। হ্যালোউইন আবার কি জিনিস? হ্যালোউইনে ঘোস্টের মতন জামা কাপড় পরে আমাদের ঘুরতে হবে না। কিন্তু গাট্টু, আমি তো জানি না যে হ্যালোউইন কেরম করে সেলিব্রেট করা হয়। ঠিক বললি বান্টি, অনেক লোকেরা তো জানেই না যে হ্যালোউইন কি করে সেলিব্রেট করা হয়। আর সেই কারণে আমরা এই বছর সোসাইটিতে হ্যালোউইন পার্টি সেলিব্রেট করব। তার জন্য আমরা প্রস্তুতি নেব। চলো চলো। গাট্টু আর চিঙ্কি ঘরে পৌঁছায়। কিন্তু গাট্টু, কস্টিউমের জন্য কোনো আইডিয়া আছে কি? বাকিদেরও তো কিছু আইডিয়া দিতে হবে। ডোন্ট ওয়ারি, গাট্টু ইজ হিয়ার, তো ডোন্ট ফিয়ার। ফিয়ার? ও, ভুতুড়ে সাজতে হবে আমায়, তাই না? বুঝে গেছি। তখনই মা বাবা গাট্টু চিঙ্কির কথা শুনে ফেলে। গাট্টু চিঙ্কি, কোন ব্যাপারে কথা বলছো? তখন গাট্টু আর চিঙ্কি মিলে বাবাকে হ্যালোউইন পার্টির ব্যাপারে বলে। আরে বাহ, দারুণ ডিসাইড করেছো বাচ্চারা। আমাদের সোসাইটিতে ডিসুজা আঙ্কেল প্রত্যেক বছর নিজের ছেলের বাড়িতে হ্যালোউইনের জন্য চলে যায়, কিন্তু এই বছর উনি সোসাইটিতেই হ্যালোউইনের মজা পাবেন। বাচ্চারা, ট্রিক আর ট্রিটের জন্য নিশ্চয়ই এসো। ইয়েস মা। সন্ধেবেলায় সব বাচ্চারা হ্যালোউইন পার্টির জন্য কম্পাউন্ডে তৈরি হয়ে যায়। গাট্টু স্কেলেটন মাস্ক পরেছিল, যার কারণে ওকে চেনাই যাচ্ছিল না। আর চিঙ্কি হোয়াইট উইচের গাউন পরেছিল। এইভাবে পুরো সোসাইটিতে ভয়ানক জিনিস লাগানো হয়, আর পুরো সোসাইটিকে ভুতুড়ে বাড়ি বানানো হয়। বাপরে, আমাদের সোসাইটি কত ভয়ঙ্কর দেখাচ্ছে। চিঙ্কি, আমাকে বলো না, আমাকে ভুতুড়ে দেখতে লাগছে তো? আরে হ্যাঁ পিঙ্কি, তুই তো ভুল মেকআপ করেছিস, তাহলে তো তুই ভয়ঙ্কর দেখতে লাগবি তো। গাট্টু, এখন বল আগে কি করব? এখন আমরা যখন হ্যালোউইনের কস্টিউম পরে রেডি হয়ে গেছি, তাহলে এখন আমাদের ট্রেক অ্যান্ড ট্রিক ক্যান্ডিজের জন্য বাড়ি বাড়িতে যেতে হবে। তারপর আর কি, গাট্টু চিঙ্কির দল মিলে হ্যালোউইনের ড্রেস পরে প্রত্যেকের দরজায় পৌঁছে যায়। বান্টির মা যেই দরজা খোলে, অমনি দেখে ভয় পেয়ে যায়, যেটা শুনে বান্টির বাবাও বাইরে আসে। আরে এটা কি, তোমরা কারা? হ্যাপি হ্যালোউইন আঙ্কেল আন্টি। ও হ্যালোউইন, আরে হ্যাপি হ্যালোউইন বাচ্চারা। এই বছর আমাদের সোসাইটিতেও হ্যালোউইন। বাহ, দারুণ ব্যাপার তো। বান্টির মা, বাচ্চাদের জন্য ক্যান্ডি নিয়ে এসো। বান্টির মা গিয়ে অনেক চকলেট আর ক্যান্ডিস নিয়ে আসে। আনন্দে লাফাতে লাফাতে বাচ্চারা পরের ঘরে যায়। এরপর গাট্টু চিঙ্কি বন্ধুদের সাথে চঞ্চলানি আঙ্কেলের ঘরে যায়। চঞ্চলানি আঙ্কেলও হ্যালোউইন পার্টির ব্যাপারে কিচ্ছু জানতো না, আর উনিও খুব ভয় পেয়ে যান। কিন্তু গাট্টু ওকে বোঝায়, চঞ্চলানি কাকু, আমাদের সোসাইটিতে কোনো বছর হ্যালোউইন সেলিব্রেট হয়নি, তাহলে আমরা সব বাচ্চারা ভাবলাম যে হ্যালোউইন সোসাইটিতে হওয়া উচিত। আমরা পুরো সোসাইটিটাকে একটা হন্টেড বিল্ডিং বানিয়েছি। এখন আপনি আমাদের হ্যালোউইনের অবসরে অনেকগুলো চকলেট আর ক্যান্ডিজ দিন। ওহো, এমন ব্যাপার নাকি? তাহলে কিছু একটা পারফর্ম করে দেখাও। তুমি কি ভাবলে আমি হ্যালোউইনের ব্যাপারে একদমই জানি না নাকি? ওকে আঙ্কেল, আমরা আপনার জন্য একটা অ্যাক্ট করব। তখন গাট্টু আর চিঙ্কি মিলে হন্টেড রাজার গল্প বলে, যেখানে গাট্টু রাজা হয়েছিল আর সব শত্রুদের মেরে ভাগিয়েছিল। ভূষণ, চিঙ্কি, পিঙ্কি, বান্টি সব বাচ্চারা রাজার শত্রুভূত হয়েছিল, আর সবাইকে গাট্টু মেরে ভাগিয়েছিল। এভাবে চঞ্চলানি আঙ্কেল খুশি হয়ে যায় আর বাচ্চাদের অনেক অনেক ক্যান্ডি দেয়। হ্যালোউইন নাইটে তো আমার দারুণ মজা লাগছে। চলো চলো, এখন আমরা ডিসুজা আঙ্কেলের ঘরে যাব। তারপর আর কি, বাচ্চারা ভূতের মতো লাফাতে লাফাতে ডিসুজা আঙ্কেলের ঘরে পৌঁছে যায়। গাট্টু ডিসুজা আঙ্কেলের দরজা ঠকঠক করে, আর অনেকক্ষণ পরে আঙ্কেল দরজা খোলে। আঙ্কেল,
আমরা ভূত হয়েছি, আমাদের ক্যান্ডি দিন। আর দেখুন, আমরা পুরো সোসাইটিকে হ্যালোউইন পার্টিতে সাজিয়েছি। বলুন আপনার কেমন লাগলো? আরে বাবা, এই বছর আমি ভেবেছিলাম যে আমি হ্যালোউইন সেলিব্রেট করতে পারবো না। থ্যাংক ইউ সো মাচ বাচ্চারা, তোমরা সোসাইটিটাকে পুরো হন্টেড বিল্ডিং বানিয়ে দিয়েছো। বাহ, কি ভালো, দারুণ। ডিসুজা আঙ্কেল গাট্টু চিংকি আর ওর বন্ধুদের খুব প্রশংসা করে আর ওদের জন্য অনেকগুলো লজেন্স নিয়ে আসে। এভাবে গাট্টু চিংকি নিজের বাড়ি যায় আর মা বাবার কাছ থেকে অনেক ক্যান্ডি পায়। সোসাইটিতে সব ঘর যাওয়ার পর গাট্টু চিংকিরা সোসাইটি কম্পাউন্ডে আসে। তারপর মা বাবারাও সোসাইটি কম্পাউন্ডে আসে। গাট্টু চিংকি, কেমন রইলো তোমাদের হ্যালোউইন নাইট? খুব ভালো বাবা, এই দেখো কত ক্যান্ডি পেয়েছি আমরা। তোমরা তো সোসাইটি খুব ভালো সাজিয়েছো, খুব ভয়ানক লাগছে। হ্যালোউইনের জন্য আমার তরফ থেকে সারপ্রাইজ। তখনই সোসাইটি কম্পাউন্ডে কিছু লোক বড় বড় বাক্সে অনেক অনেক মিষ্টি আর অনেক ক্যান্ডিজ নিয়ে আসে। এটা দেখে সবাই লাফিয়ে ওঠে আর সব বাচ্চারা ক্যান্ডিজ আর চকলেটের সাথে এনজয় করতে লাগে। কিছুক্ষণ পর সুখফিন্দার আঙ্কেল সেখানে আসে। ওয়ে হয়ে, আরে এটা কোথায় এসে গেলাম? আরে এত ভয়ঙ্কর বিল্ডিং। গাট্টু ভূতের বেশে ওনার সামনে চলে যায় আর সুখফিন্দার আঙ্কেল ভয় পেয়ে যায়। আরে কাকু, ভয় পেয়ে গেছো নাকি? আরে এইটা আমাদের সোসাইটিতে কি হচ্ছে? আঙ্কেল, আজ হ্যালোউইন নাইট আর আজ আমরা সবাই মিলে হ্যালোউইন নাইট সেলিব্রেট করলাম। দেখো, বাবা আমাদের জন্য চকলেট নিয়ে এসেছে। ডিসুজা আঙ্কেলও সবার সাথে মিশে যায়। বাচ্চারা, তোমরা জানো হ্যালোউইনের দিনে আমাদের পূর্বপুরুষরা আমাদের সঙ্গে দেখা করতে আসে, আর উনি আমাদের চিনতে পারুক তাই আমরা ঘোষ সেজে ওনাদেরকে ওয়েলকাম করি। আচ্ছা, তার মানে আমরা সবাই ঘোস্ট হয়ে ওনাদেরকে খুশি করে দিয়েছি না আঙ্কেল? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই খুশি হয়েছেন। হ্যাপি হ্যালোউইন। হ্যাপি হ্যালোউইন। ফোন আর গেমস। বেশ কিছুদিন আগের কথা, কোনো এক শহরে গাট্টু তার বাবা মায়ের সাথে থাকতো। গাট্টু খেলতে খুব ভালোবাসতো। সে রোজ পার্কে গিয়ে বন্ধুদের সাথে খেলা করত। ধরে দেখাও আমাকে। কিন্তু একদিন গাট্টুর বাবা ওকে বললেন, গাট্টু, কোম্পানি আমার ট্রান্সফার অন্য শহরে করে দিয়েছে, তাই এখন আমাদের অন্য শহরে যেতে হবে। কিন্তু বাবা, আমার সব বন্ধুরা তো এখানে থাকে। কোনো অসুবিধা নেই, নতুন জায়গায় তোমার নতুন বন্ধুও হয়ে যাবে। গাট্টুর অনেক দুঃখ হলো, কিন্তু সে মেনে নিল। ঠিক আছে বাবা। কিছুদিন পরে গাট্টু তার বাবা মায়ের সাথে থাকতে চলে এলো নতুন শহরে। পুরো ঘর সামলানোর পর যখন পরের দিন সন্ধ্যায় সে পার্কে গেল, তো দেখলো কোনো বাচ্চা নেই পার্কে। সে সোসাইটিতে এসে একটা বাড়ি ঘন্টি বাজালো। একটা বাচ্চা দরজা খুললো। হ্যালো বন্ধু, আমার নাম গাট্টু, তুমি কি আমার সাথে ফুটবল খেলবে? আমি খেলাই তো করছি, কিন্তু তুমি তো ফোনে কিছু করছো। হ্যাঁ, ফোনে ফুটবল খেলছি, কিন্তু আসলে খেললে বেশি মজা পাওয়া যায়। তাই তুমি কি খেলবে আমার সাথে? না, আমার তো এটাই ভালো লাগে, তাই আমি তো ফোনে খেলবো। এই শুনে গাট্টুর খুব খারাপ লাগলো। সে পরের বাড়িটায় গেল। হ্যালো বন্ধু, আমার নাম গাট্টু, তুমি আমার সাথে ফুটবল খেলবে? না, ফুটবল ক্রিকেট আমি ফোনেই খেলি। ফোনের মধ্যে? হ্যাঁ, মনে হচ্ছে তুমি ফোন আর ভিডিও গেমস এর ব্যাপারে কিছুই জানো না। এসো, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। না, আমি শিখতে চাই না, আমার তো আসল খেলা খেলতেই ভালো লাগে। কিন্তু আসল খেলায় তো এত ক্লান্ত হয়ে যাই আর অনেক ঘামও হয়, তাই আমার তো ফোনে খেলতেই ভালো লাগে। আরামে বসে খেলো, এর থেকে কোনো ক্লান্তিও হয় না। এমনি করেই গাট্টু এক এক করে সোসাইটির সব ঘরে গেল আর সব বাচ্চারাই মানা করে দিল ওর সাথে খেলায়। ফিরে গিয়ে গাট্টু ঘরে এলো। সেদিন রাত্রে যখন গাট্টুর বাবা ঘরে ফিরে এলেন, সে তাকে বলল, বাবা,
আমি এখানে থাকবো না, এখানে তো কেউ খেলতেই চাইছে না। হ্যাঁ, এটা কি করে হয়? খেলাধুলো তো সবারই ভালো লাগে। কিন্তু এখানে কারোর ভালো লাগে না। তো বাবা, তুমি ওদের খেলার জন্য উৎসাহিত করো। ঠিক আছে, আমি বাইরে পার্কে যাচ্ছি। সে চারিপাশে দেখলো তো রোজকার মতো কোনো বাচ্চাই ছিল না। এখানে তো আজও কেউ নেই। তখনই দেখলো যে দূরে বেঞ্চে একটা মেয়ে বসে আছে। সে ওর কাছে গেল। আমার নাম গাট্টু, তুমি কে? এখানে আমি তোমাকে আগে কখনো দেখিনি। আমার নাম চিঙ্কি, আমি খেলতে খুব ভালোবাসি। খেলতে তো আমারও খুব ভালো লাগে, চলো আমরা দুজন খেলি। কিন্তু বাকি বাচ্চারা আমাদের সাথে খেললে বেশি ভালো লাগতো। তুমি ঠিক বলেছো, চলো আমরাই কিছু করি। বাকি বাচ্চাদেরও পার্কে আনার জন্য ওরা দুজনে মিলে প্ল্যান বানালো। তারপর ওরা দুজন গাট্টুর বাবার কাছে গেল আর তাকে নিজেদের প্ল্যান বলল। বাবার ওদের প্ল্যান খুব ভালো লাগলো। প্ল্যান মাফিক বাবা সোসাইটির সব বাচ্চাদের ডেকে বললেন, আমি পার্কে একটা লেটেস্ট ফোন লুকিয়েছি, যাতে অনেক মজার মজার গেমস আছে। যে আগে ওই ফোনটা খুঁজে বের করতে পারবে, ফোনটা তারই হয়ে যাবে। লেটেস্ট ফোনের কথা শুনে সব বাচ্চারা খুব খুশি হলো। ওই ফোনটা আমি খুঁজে পাবো না, ওই ফোন আগে আমি খুঁজবো। এরপর সবাই পার্কে এখানে ওখানে ছুটে ছুটে ফোন খুঁজতে লাগলো, কিন্তু কেউ ফোন খুঁজে পেল না। এই করে 2 ঘন্টা কেটে গেল। এইবার সব বাচ্চা হাঁপিয়ে পুরো ঘেমে গেল। ওরা সবাই একসাথে গাট্টুর বাবার কাছে গিয়ে বলল, কাকু তুমি তো বলেছিলে পার্কে ফোন লুকিয়েছো, কিন্তু এখানে তো কিছুই নেই। হ্যাঁ কাকু, কিন্তু আমরা কোথাও ওই প্রচুর গেমওয়ালা ফোনটা পেলামই না। ওই গেমওয়ালা ফোনটা তোমরা পাওনি ঠিকই, কিন্তু গেমস তো পেলে। ফোন থেকে গেম? পার্কে খেলার গেমস। তোমরা সবাই ঘরে বসে ফোনে গেম খেলতে থাকো আর কখনো পার্কে খেলতে আসো না। তাই গাট্টু আর তার বাবার সাথে মিলে আমি তোমাদের ফোনের ব্যাপারে মিথ্যে বলেছিলাম। কিন্তু কেন? দৌড়ঝাঁপ করলে আমাদের শরীরে চুস্তি ফুর্তি আসে, যাতে আমাদের শরীর ফিট থাকে, আর তাই আমরা সহজে অসুস্থও হই না। আর এই জন্যেই আমাদের রোজ পার্কে খেলা উচিত। সব বাচ্চারা গাট্টুর বাবার কথা বুঝতে পারল। কাকু, আমরা বাইরে খেলার গুরুত্ব বুঝে গেছি। এবার আমরা রোজ সন্ধ্যায় পার্কে খেলবো, যাতে আমাদের শরীর ঠিক থাকে আর সবার সাথে খেলতে মজাও লাগে খুব। বাবার অফিস। গাট্টু চিঙ্কির বাবা একটা অফিসের এমপ্লয়ি ছিলেন, আর গাট্টু চিঙ্কি স্কুলে পড়তে যাওয়া দুটো সুন্দর সুন্দর বাচ্চা। বাবা রোজ নিজের গাড়ি করে অফিস যাওয়ার সময় গাট্টু চিঙ্কিকে স্কুলে ছেড়ে দিত, আর সন্ধ্যায় অফিস থেকে ফেরার সময় বাড়ি নিয়ে আসতো। গাট্টু চিঙ্কি বাবার অফিস দেখতে চাইতো, কিন্তু এরকম সুযোগ আসতোই না, আর দুজনে বাবার অফিস দেখতেও পায়নি। বাবা, কতবার তোমাকে বলেছি আমাদেরকেও তোমার সাথে অফিসে নিয়ে চলো না। বাবু, কি করে নিয়ে যাব? আমার অফিসের টাইম আর তোমাদের স্কুলের টাইম দুটোই যে এক। যদি তোমাদের অফিসে নিয়ে যাই তাহলে তো স্কুলের জন্য লেট হয়ে যাবে, আর তোমাদের স্কুল ছুটির পর তো আমার অফিস বন্ধই হয়ে যায়। বাবা, স্যাটারডে আমাদের হাফ ডে থাকে তো। কিন্তু বাবু, উইকেন্ডের দিন কাজের প্রচুর চাপ থাকে। এত করে বলছে যখন একদিন নিয়ে যাও না, তোমার অফিসটা দেখিয়ে আনো ওদের। তাহলে এক কাজ করো, শনিবার দিন তুমিই ওদেরকে নিয়ে অফিসে এসো। এমনিতেও শনিবার দিন তো তুমিই ওদের বাড়িতে নিয়ে আসো। ওই দিন বাড়ি না এসে অফিসে চলে যেও। না বাবা, আমি তোমার অফিসে যাচ্ছি না। আমি ভীষণ বোর হয়ে যাই ওখানে গেলে। এটা শোনার পর বাবা হেসে বলল, দেখলে বাচ্চারা, তোমাদের মা আমাদের অফিসে এসে বলছে বোর হয়ে যায়, তাহলে তোমাদের কি হবে ভাবো। আমি তোমাদের অফিসে নিশ্চয়ই নিয়ে যাব, কিন্তু কোনো ভালো সময় দেখে। এই কথা শুনে গাট্টু চিঙ্কি রেগে গেল। তুমি সব সময় এরকম বলো, কে জানে কবে এই দিনটা আসবে। একটা স্যাটারডের কথা। সকাল সকাল গাট্টু চিঙ্কি স্কুলের জন্য রেডি হয়ে গেল। চলো বাচ্চারা, 7:30 বেজে গেল, আজ তোমাদের হাফ ডে। তখনই মা গাট্টুকে ডাকলো, আর গাট্টু কিচেনে গেল।
আর মায়ের সাথে দেখা করে যখন ফিরলো তখনও খুব খুশি ছিল। চলো বাবা। কি বলছিল তোমার মা? কিছু না। গট্টু চিঙ্কি বাবার গাড়িতে বসে পড়ল আর বাবা ওদেরকে স্কুলে ছেড়ে দিল। শোনো, তোমাদের মা তোমাদের নিতে আসবে, এখানেই গেটের সামনে দাঁড়াবে, কিন্তু এদিক ওদিকে যাবে না। আমরা জানি বাবা, তুমি যাও। বাবা চলে গেল আর গট্টু চিঙ্কিও ক্লাসে এসে বসে গেল। দেখতে দেখতে 12টা বেজে গেল আর গট্টু চিঙ্কির স্কুলের হাফ ডে শেষ হলো। দুজনে গেটে এসে দাঁড়িয়ে গেল। অনেকটা দেরি হয়ে যাচ্ছিল। সমস্ত বাচ্চারা তাদের বাবা মায়ের সাথে বাড়ি ফিরে যাচ্ছিল, কিন্তু গট্টু চিঙ্কির মা স্কুটি নিয়ে আসছিল না। এই জন্য চিঙ্কি বেশ চিন্তায় পড়ে গেল। জানি না মা এখনো কেন এলো না। মা আসবে না চিঙ্কি, আমাদেরকে বাবার সাথেই বাড়ি ফিরতে হবে। কিন্তু বাবা কি করে আসবে? আজকে তো স্যাটারডে, আজকে তো মা আসে, বাবা তো অফিসে থাকে। তাহলে আমাদেরকে বাবার অফিসে যেতে হবে। কি করে? হেঁটে? এত দূর? না, রিকশায় করে। মা রিকশাতে যাওয়ার টাকাও দিয়ে দিয়েছে, এই দেখো। গট্টুর হাতে টাকা দেখে চিঙ্কি বিশেষ কিছু বুঝতে পারল না। তখন গট্টু বলল, চিঙ্কি, তুমি একদম বোকা। মা জেনে শুনেই আমাদেরকে নিতে আসেনি, যাতে আমরা বাবার অফিসে যেতে পারি। সকালে যখন আমি মার কাছে গিয়েছিলাম তখন মা আমাকে টাকা দিয়ে কানে কানে বলেছিল, আজ আমি তোমাদেরকে নিতে যাব না, তোমরা দুজন রিকশায় করে বাবার অফিসে চলে যেও। বাবার অফিস ঘুরে সন্ধ্যাবেলায় ফিরে এসো, ঠিক আছে? কি বলো চিঙ্কি, তাহলে যাওয়া যাক? চিঙ্কি শুনে বেশ এক্সাইটেড হয়ে গেল আর হঠাৎ করে চেঁচিয়ে উঠল, চলো! তারপর আর কি, গট্টু চিঙ্কি একটা রিকশাতে বসে পড়লো আর বাবার অফিসের দিকে এগোতে লাগলো। অফিসের বিল্ডিং বিশাল বড় আর খুব সুন্দর ছিল। বাইরে থেকে তো দুজনে অনেকবারই দেখেছিল, কিন্তু আজকে ভেতর থেকে দেখার সুযোগ। দুজনে গেটের সামনে দাঁড়িয়েছিল। ঠিক তখনই সিকিউরিটি গার্ড ওদের দেখতে পেল। শিট, এবার এনাকে কি বলবো? গার্ড দুজনের সামনে এলো। ওর হাতে একটা লাঠি ছিল। লাঠি দেখে গট্টু চিঙ্কি ভয় পেয়ে গেল। তখনই হঠাৎ গার্ড হেসে বলল, আরে গট্টু চিঙ্কি, তোমরা বাবার সাথে দেখা করতে এসেছো? আপনি কি করে আমাদের চিনলেন? আমরা তো প্রথমবার অফিসে এলাম। আরে স্যার, তোমাদের দুজনের ফটো সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছিলেন না, তো ওখানেই দেখেছি আমি। ভালো লাগলো তোমাদের দেখে। চলো, আমি তোমাদের দুজনকে ভিতরে স্যারের কাছে নিয়ে যাই। গার্ড যখন এগুলো বলছিল তখনই সেখানে বাবা চলে এলো। গট্টু চিঙ্কি, তোমরা এখানে? বাবা, তুমি কি করে জানলে যে আমরা এসেছি? আমি তো সিসিটিভিতে দেখতে পেলাম, কিন্তু তোমাদের মা কোথায়? গট্টু বাবাকে পুরো ব্যাপারটা বলল। সেটা শুনে বাবা হেসে বলল, তোমাদের মাও না এত বড় হয়ে গেছে, তাও এখনো বাচ্চাদের মতো শয়তানি করতে থাকে। চলো ভেতরে চলো। তারপর আর কি, গট্টু চিঙ্কি বাবার সাথে অফিসের ভিতরে গেল। তো অফিস খুবই পরিষ্কার আর খুবই সুন্দর ছিল। ভিতরে শত শত কম্পিউটারস আর তার সামনে শত শত এমপ্লয়ি কাজ করছিল। গট্টু চিঙ্কিকে দেখে সবাই খুশি হয়ে গেল। হাই, ওয়েলকাম গট্টু চিঙ্কি। হ্যালো, থ্যাঙ্কস, হাউ আর ইউ? বাবা গট্টু চিঙ্কিকে পুরো অফিসটা ঘুরিয়ে দেখালো। অফিসের আলাদা আলাদা ডিপার্টমেন্টস দেখালো। আর তারপর দুজনকে নিয়ে বাবা তাদের কেবিনে গেল। বাবা, তুমি তো বলতে যে অফিসে আমাদের বোর লাগবে, কিন্তু এখানে তো উল্টে আমাদের মজা হচ্ছে। বাবু, তোমাদের তো মজা লাগবেই, কারণ কাজ তো আমাদেরই করতে হবে। তোমরা তো শুধু ঘুরতে এসেছো। এটা তুমি একদম ঠিক বলেছো বাবা। তোমাকে আর তোমার টিম মেম্বারদের কত কাজ করতে হয়। তখনই বাবার বস এলো, যে খুবই খুশি ছিল। চমৎকার হয়ে গেল, গট্টু চিঙ্কির পা আমাদের অফিসে পড়তেই কুকরেজা বিল্ডার্সের কন্ট্রাক্ট আমরা পেয়ে গেলাম। ও থ্যাংক গড নিশান্ত, কংগ্রাচুলেশনস, আমাদের পরিশ্রম বেকার যায়নি। কংগ্রাচুলেশনস আঙ্কেল। থ্যাঙ্কস বাচ্চারা। নিচে ছোট একটা পার্টি আছে, বাবাকে নিয়ে তাড়াতাড়ি চলে আসো। বস চলে যেতেই চিঙ্কি বাবাকে বলল, দেখেছো বাবা, তুমি সব সময় বলতে যে কোনো ভালো মুহূর্তে আমাদের অফিসে আনবে, কিন্তু উল্টো হয়ে গেল। আমাদের আশাতে ভালো মুহূর্ত এসে গেল। তাই ভালো মুহূর্তের জন্য অপেক্ষা না করে নিজেই সেই ভালো মুহূর্ত নিয়ে আসা উচিত। বাহ বাবু, দারুণ কথা বলেছো তো, সাব্বাস। সত্যিকারের বন্ধুত্ব। এই গল্পটা হলো চঞ্চল গট্টু এবং তার বোন চিঙ্কির।
একবার গাট্টু আর চিঙ্কি তাদের বাগানের মধ্যে খেলছিল, আর তখনই ওরা কুকুরের চেঁচানোর শব্দ শুনতে পেল। প্রথমে তো ওরা ওটার উপরে খেয়াল করেনি, কিন্তু যখন কুকুরটা চেঁচানো বন্ধ করেনি তখন চিঙ্কি গেটের কাছে দেখতে গেল যে আসলে ব্যাপারটা কি। কেন চিৎকার করছো? কি হয়েছে? মনে হচ্ছে এইভাবে শুনবে না, একে মজা আমি দেখাচ্ছি। দাঁড়াও গাট্টু, এই রকম নিরীহ পশুকে মারা অনেক ভুল কথা হচ্ছে। চলো একে ভিতরে নিয়ে চলি। চিঙ্কি ভালোবেসে ওকে বাড়ির ভেতরে নিয়ে আসলো, ওর ব্যথাটা পরিষ্কার করলো এবং তাতে ওষুধ লাগিয়ে দিল, জল খাওয়ালো এবং খুব আদর করলো। এবার তুমি একদম ভালো হয়ে যাবে আর আজ থেকে আমাদের সঙ্গে থাকবে। আরে কিন্তু আমরা তোমাকে কি বলে ডাকবো? মতি। মতি কেমন থাকবে? হ্যাঁ, আজ থেকে আমরা সবাই মিলে তোমাকে মতি বলে ডাকবো। এ আমাদের সাথে থাকতে পারবে না। ছি, এ কি নোংরা। গাট্টু। চঞ্চল গাট্টুর এই ব্যাপারটা ভালো লাগলো না। কেউ একটা নোংরা জানোয়ারকে এতটা কি করে ভালোবাসতে পারে? শুধু এই খেয়ালটাই গাট্টুর মনে চলছিল। যাই হোক না কেন, আমি এই কুকুরটাকে এখান থেকে তাড়িয়ে ছাড়বো। চিঙ্কি মতিকে এত ভালোবাসছে দেখে গাট্টুর মনে হিংসে ভাবনাটা জন্মে গেল। এদিকে চঞ্চল গাট্টু নানান রকম ফন্দি আঁটতে থাকলো। মতি যাতে বাড়ির থেকে চলে যায় এর জন্য গাট্টু শয়তানি বুদ্ধি প্রয়োগ করতে লাগলো। এক্ষুনি মজা দেখাচ্ছি তোকে, দাঁড়া। যখন যখন গাট্টু মতিকে বিরক্ত করার চেষ্টা করত তখন তখন চিঙ্কি এসে ওকে বাঁচিয়ে নিত। চলো মতি, এখন বিকেল হয়ে গেছে, এখন তুমিও আরাম করে নাও। মতিকে বাইরে বাঁধা অবস্থায় দেখে গাট্টুর মাথায় একটা বুদ্ধি এলো। আজকে আমি তোকে এমন জায়গায় ছেড়ে আসবো যেখান থেকে তুই কখনো ফিরে আসতেই পারবি না। মতি। গাট্টু, তুমি মতিকে কোথাও দেখেছো? ও জানি না কোথায় চলে গেছে। কই, জানি না তো, আমি তো ঘুমোচ্ছিলাম। চিঙ্কির কেঁদে কেঁদে খুব অবস্থা খারাপ ছিল। গাট্টুর মনে চিঙ্কির জন্য খুবই দুঃখ ছিল, কিন্তু তার সাথে ওর মনে খুব আনন্দ ছিল যে মতি চলে গিয়েছে। কাঁদিস না চিঙ্কি, হতে পারে মতি নিজেই চলে গেছে। ও আমার প্রিয় বন্ধু ছিল। তারপর সেই রাতেই বাড়িতে একটা চোর ঢুকে পড়ে। বাঁচাও, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, বাঁচাও। আরে, এত আওয়াজ কিসের হচ্ছে? মনে হয় বাইরে কেউ বিপদে পড়েছে। গাট্টু, গাট্টু, ওঠো, আমি এখনই মতির আওয়াজ শুনেছি। শুয়ে পড়ো, মতি আর আসবে না। আচ্ছা চল গিয়ে দেখি। বাঁচাও আমাকে, এই কুকুরের থেকে কেউ আমাকে বাঁচাও। ছাড়ো মতি ওকে, কিন্তু এ তো কোনো সময় কারোর খারাপ করেনি। তাহলে কে হচ্ছ তুমি? তখনই গাট্টু খেয়াল করলো ওর সাইকেলটাকে, যেটা মাটিতে পড়েছিল। আমি বলছি, এ নিশ্চয়ই একটা চোর আমার সাইকেল চুরি করতে এসেছিল। কি ঠিক বললাম তো? তুমি চোর নয়? এর আগে কি মতিকে আমি বলি তোমার উপরে আঘাত করতে? চলে যাও এদিক দিয়ে। আমায় ক্ষমা করে দে চিঙ্কি। তুমি কেন ক্ষমা চাইছো? তার কারণটা হলো এই ঘরে আসাটা আমার একদম ভালো লাগেনি, আর সেই কারণেই আমি মতিকে জঙ্গলে ছেড়ে দিয়ে এসেছিলাম। কিন্তু এ ফিরে কি করে এলো? এটাই তো বিশেষ কথা হচ্ছে এদের। এরা যাকে নিজের বন্ধু বানিয়ে নেয় তাদের সঙ্গ এরা কোনোদিন ছাড়ে না। যখন তুমি মতিকে জঙ্গলে ছেড়ে এসেছিলে ও নিজেই বাড়ি ফিরে এসেছিল, আর যখন এ চোরকে বাড়িতে ঢুকতে দেখলো তারপর ওকে হামলা করে দিল। ঠিক বলেছিস চিঙ্কি, আমাদের সকলেরই এই অবলা জন্তুদের কাছ থেকে শেখা উচিত যে সত্যিকারের বন্ধুত্ব কাকে বলে। আর এইভাবে গাট্টু নিজের ভুলটা বুঝতে পেরে গেল। সেই দিন থেকেই গাট্টু আর মতির মধ্যে সত্যিকারের বন্ধুত্ব হয়ে গেল। গাট্টু তো শিখে নিয়েছে। এবার আপনাদের দীপাবলির আনন্দ। প্রত্যেক বাচ্চার ফেভারিট ফেস্টিভ্যাল কি? হ্যাঁ, একদম ঠিক ধরেছেন, দীপাবলি। দীপাবলির জাঁকজমক তাই আলাদা নতুন জামা কাপড়, রঙিন আলো, লাইটিং, অনেক ভালো ভালো খাবার, মন্ডা, মিঠাই আর অনেক বাজি। সত্যি দীপাবলির দিনটা কোনো স্বপ্নের থেকে কম নয়।
গাট্টু চিংকিও দীপাবলির অপেক্ষাই করছিল। দীপাবলি আসতে 5 দিন বাকি ছিল, তাও দুজনে রোজ রোজ ক্যালেন্ডার উল্টে পাল্টে দেখত। গাট্টু চিংকি, রোজ রোজ ক্যালেন্ডার দেখলেই দীপাবলি এগিয়ে আসবে না। এখনো 5 দিন বাকি। যেদিন আমাদের ইচ্ছা করবে সেই দিনই দীপাবলি হলে কত ভালো হতো, তাই না? ব্যাস, অনেক হয়েছে। স্বপ্ন দেখা ছেড়ে এবার বাস্তবে ফিরে এসো। আজ আমরা সবাই মিলে পুরো ঘর পরিষ্কার করব, তারপর দিওয়ালির জন্য অনেক ধরনের খাবার বানাবো, শপিং করব, অনেক কাজ রয়েছে এবং এই কাজগুলো আমাদের সবাইকে মিলেমিশে করতে হবে। চিন্তা করো না মা, আমরা তো রেডি। আর তারপর সেদিন মা, বাবা, গাট্টু চিংকি মিলে পুরো ঘর পরিষ্কার করলো এবং ঘর একদম নতুন ঘরের মতো দেখতে লাগছিল। বাড়িটা একদম নতুনের মতো দেখতে লাগছে। হ্যাঁ, দেখেই মুড ফ্রেশ হয়ে যাচ্ছে। আমাদের উৎসব আর পরম্পরাগুলো কত ভালো, তাই না? যে কোনো উৎসবের শুরু মনের প্রসন্নতা দিয়ে হয়। দীপাবলির দিনে ঘর পরিষ্কার করার এই পরম্পরাও মন ভালো করার জন্যই শুরু হয়েছিল। হ্যাঁ, আমাদের আশেপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন হলে সেখানে আমাদের মন বসবে। তাই দীপাবলি হোক বা না হোক, নিজের বাড়ি, ঘর, অফিস, স্কুল সব সময় পরিষ্কার রাখা উচিত। তারপর একদিন সবাই মিলে মার্কেটে গেল আর নতুন জামা কাপড়, অনেক লাইট, গাট্টু চিংকির পছন্দের বাজি, দীপাবলির জন্য প্রদীপ আর ডেকোরেশনের জন্য জিনিসপত্র কেনা হলো। তারপরের দিন গাট্টু আর বাবা মিলে পুরো ঘর সাজালো। আকাশ প্রদীপের লাইট দিয়ে পুরো ঘর ঝলমল করতে লাগলো। তারপর গাট্টু চিংকি আর বাবা মিলে মাকে দীপাবলির জন্য রকমারি খাবার যেমন লাড্ডু, ফরসান আরো অনেক রকমের মিষ্টি বানাতে হেল্প করলো। বাচ্চারা মনে রাখবে, দীপাবলির জন্য খাবার বানানো শুধু মহিলাদের কাজ নয়, পুরুষদেরও ওই একই কাজে সাহায্য করা উচিত। কারণ যখন উৎসবটা সকলের, তাহলে কাজটাও সকলের মিলেমিশেই করা উচিত। আর শেষমেশ সেই দিনটি এলো, যার জন্য গাট্টু চিংকি এবং সোসাইটির সব বাচ্চারা অপেক্ষা করছিল। লক্ষ্মী পুজোর দিন, মানে দীপাবলির দিন। গাট্টু চিংকি সকাল সকাল উঠে স্নান করে নতুন জামা কাপড় পরে রেডি হয়ে গেল। মা আর চিংকি মিলে আলপনা দিল, আর অন্যদিকে বাবা আর গাট্টু মিলে সব দরজার সামনে আম, পল্লব আর গাঁদা ফুল দিয়ে মালা টাঙাতে লাগলো। তারপর মা সবাইকে দিওয়ালি স্পেশাল খাবার খেতে দিল। দীপাবলি উপলক্ষে বাবার বন্ধু বান্ধব, কলিগ এবং সোসাইটির লোকজন বাড়িতে এসেছিল। তারপর সন্ধ্যা হয়ে গেল। মা পুজোর প্রস্তুতি শুরু করলো। মা লক্ষ্মীর প্রস্তুতি করা শুরু হলো। মা লক্ষ্মীর মূর্তিটা বেশ সুন্দর ছিল। রাত হয়ে গেল আর পুজোর ক্ষণ শুরু হলো। সবাই মিলে লক্ষ্মী পুজো করলো। বাবা কিছু টাকা আর মা কিছু সোনা, রূপোর গয়না আর বাসন কোসন মা লক্ষ্মীর চরণে দিয়ে পুজো করলো আর সবাই মিলে আশীর্বাদ নিল। মা লক্ষ্মী ধনসম্পত্তির দেবী, সুখ, সমৃদ্ধি আর ঐশ্বর্যের দেবী। জীবনে ধনসম্পত্তি অতটাই জরুরি যতটা জ্ঞান। আমরা পরিশ্রম করে যে টাকা রোজগার করি তার জন্য আমাদের মনে ভালোবাসা এবং নিষ্ঠা থাকা উচিত। কারণ ধনসম্পত্তি শুধু আমাদের রোজগার জীবনেই জরুরি নয়, আমাদের মুশকিলের সময় সবচেয়ে বেশি কাজে আসে। তাই যেরকমই ধন হোক না কেন, সেটা ভেবে চিন্তে খরচ করা উচিত। লক্ষ্মী পুজো করা মানে আমাদের ধনসম্পত্তির প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকা আর তা শুধু প্রয়োজনেই ব্যবহার করার প্রমিস করা। সবকিছু হয়ে যাওয়ার পর গাট্টু চিংকি সেটারই আওয়াজ শুনল, যেটা ওদের কানে শুনতে চাইছিল। अरे भाई पटाखों की आवाज, आसमान में आतिशबाजी हो रही थी। চারিপাশে বাজির আওয়াজ শোনা যাচ্ছিল। গাট্টু চিংকি নিজের নিজের বাজি নিয়ে নিচে নেমে এলো আর সোসাইটির বাচ্চাদের সাথে পটকা ফাটাতে লাগলো। কম আওয়াজের ছোট ছোট বোম, তারাবাজি, চরকাবাজি, অনেক পটকা সবাই মিলে ফাটাচ্ছিল আর আনন্দ করছিল। তখনই হারি একটা চরকি বার করে বলল, এই দেখ, আমার কাছে একটা বড় চরকি রয়েছে। মাটিতে ফাটাতে ভালো লাগবে না, এক কাজ করি, সামনে যে গাড়িটা রাখা আছে ওটার ছাদে রেখে ফাটাবো। চরকিটা ঘুরবে আর দেখতে দারুণ লাগবে। কেউ এটার একটা ভিডিও বানাও তো। তখনই হারি দেশলাই কাঠি আর চরকি নিয়ে গাড়ির দিকে এগোতে শুরু করলো। তখনই গাট্টুকে আটকালো। দাঁড়া হরি। কি হলো গাট্টু? হরি,
আজ লক্ষ্মী পুজো। এটা একটা গাড়ি, মানে আমাদের সোসাইটির কারোর বাড়ির লক্ষ্মী। যদি আমরা ওটার উপরে পতাকা ফাটাই তাহলে শুধু ওটার অপমানই হবে না, এটা থেকে বিপদও ঘটতে পারে। গাড়িটা ডিজেল পেট্রোলের মতো জ্বালানিতে থাকে। ভুল করেও যদি গাড়িতে আগুন লেগে যায় তাহলে প্রত্যেক বছর দীপাবলির পরের দিন খবরে দেখায় কত লোকের কত ক্ষতি হয়েছে। না হরি, এটা ঠিক না। দীপাবলি মা লক্ষ্মীর উৎসব, আলোর উৎসব। আমাদের এই উৎসবটা ভেবে চিন্তে পালন করা উচিত। ভুল করেও নিজের আর অন্যদের জীবনে অন্ধকার ডেকে আনা উচিত নয়। সরি গাট্টু, ভালো করেছো তুমি আমাকে ডেকে নিয়ে, নয়তো কি জানি কি হয়ে যেত। যে পতাকাগুলো বেঁচে আছে চলো আগে ওগুলোকে ফাটাই, পরে ভাবা যাবে এই চরকিটার কি করব। তারপর আর কি, হারি গাড়িটাকে ছেড়ে আবার বাচ্চাদের কাছে ফিরে এলো। সব বাচ্চারা পটকা এনজয় করতে শুরু করে। গাট্টুর ঠাকুমা। গাট্টু চিংকি খুব খুশি ছিল আর তাই আনন্দে ঘরের এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছিল, কারণ খবরটা এরকম ছিল, বাবার কাছে ফোন এসেছিল যে ঠাকুমা গ্রাম থেকে ওদের বাড়ি আসছে। বাবা বলো না, ঠাকুমা কখন আসবে? আরে এখনো ঠাকুমার ট্রেন ছাড়েনি, চিন্তা করো না, ট্রেন আসার আগেই আমি স্টেশনে পৌঁছে যাব। কিন্তু গাট্টু চিংকি কারোর কথায় কান না দিয়ে ঠাকুমার জন্য অপেক্ষা করতে লাগলো। ঠাকুমা তো আমার সাথে ঘুমাবে না, আমার সাথে ঘুমাবে মোটেও না, ওটা শুধু আমার ঠাকুমা। এ কি, তোমার একা ঠাকুমা নাকি? ওটা আমারও ঠাকুমা, তাই না মা? হ্যাঁ বাবা, ওটা তোমারও ঠাকুমা, তোমাদের দুজনের ঠাকুমা। দেখলি, ওটা আমারও ঠাকুমা। হ্যাঁ, কিন্তু ওটা তোর চেয়ে বেশি আমার ঠাকুমা। না, ওটা তোর থেকে বেশি আমার ঠাকুমা, অনেক 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 বেশি আমার ঠাকুমা। আর তারপরে ঝগড়া শুরু। দুজনে মিলে মাকে খুব জ্বালাচ্ছিল। মা, ঠাকুমা আমার সাথে ঘুমাবে তো? না না না, একদম না, ঠাকুমা কারোর সাথে ঘুমাবে না। আমি ওনার ঘর পরিষ্কার করে দিয়েছি, উনি ওখানেই ঘুমাবেন। এই কথা শুনে গাট্টু চিংকি কাঁদতে লাগলো। আর তারপর মা হেসে বলল, আচ্ছা বাবা, ঠিক আছে, তোমরা দুজনেই তোমাদের ঠাকুমাকে জিজ্ঞাসা করে নিও উনি কার সাথে ঘুমাবেন। আর যদি ঠাকুমা বলে ঠাকুমা নিজের ঘরে ঘুমাবে তাহলে? ঠাকুমা এরকম বললে আমরাও ঠাকুমার পিছনে পিছনে ঠাকুমার ঘরে চলে যাব। ঠাকুমা ঠাকুমা ঠাকুমা, সকাল থেকে ওই এক কথা। গাট্টু চিংকি, আমি আগেই বলে দিয়েছি, ঠাকুমাকে বেশি জ্বালাতন করবে না। উনি যতটুকু গল্প শোনাবেন ওইটুকুই শুনে চুপচাপ ঘুমিয়ে পড়বে। এইরকম এক কথায় দু কথায় সময় পেরিয়ে গেল আর ঠাকুমা আসার সময় হয়ে গেছিল। বাবা ঠাকুমাকে আনতে স্টেশনে রওনা হলো। যেই বাবা গেল অমনি গাট্টু চিংকি দরজায় দাঁড়িয়ে পড়লো। পাগল হয়ে গেছে তোমরা দুজন? বাবা পার্কিং অবধিও পৌঁছালো না আর তোমরা দুজন দরজার সামনে দাঁড়িয়ে পড়লে। আধ ঘন্টা পেরিয়ে গেল। গাট্টু চিংকি দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে লাগলো। অনেকক্ষণ হয়ে গেল, কে জানে কখন আসবে। তখনই হঠাৎ বাবা এলো। বাবা বেশ হতাশ এবং রেগেছিল, সেটা বোঝাই যাচ্ছিল। বাবা একা এসে সোফায় বসে পড়ল। বাবা বসতে বসতেই গাট্টু চিংকি এক গাদা প্রশ্ন করলো। বাবা, ঠাকুমা কোথায়? তুমি একা কেন? তুমি তো ঠাকুমাকে নিতে গেছিলে না? এই কথা শুনে বাবা রেগে মেগে বলল, আমি স্টেশনে গিয়ে ঠাকুমাকে গাড়িতে বসালাম, আর যেই গাড়ি ঘরের দিকে ঘোরালাম অমনি তারপর কি হলো? আমরা প্রায় চলে এসেছিলাম। তখনই ঠাকুমা বলল, গাট্টু চিংকি আমাকে খুব জ্বালাতন করে, আমি তোমাদের বাড়ি যাব না, আমি নিখিলের বাড়ি যাব। এই কথা শুনে গাট্টু চিংকির খুব কান্না পাচ্ছিল। তারপর আর কি, আমি ঠাকুমাকে নিখিল আঙ্কেলের বাড়ি দিয়ে এলাম। এই কথা শুনে গাট্টু চিংকির মন ভেঙে গেল। দুজনে হাউ মাউ করে কাঁদতে শুরু করলো। তখনই ওরা একটা আওয়াজ পেল। বাচ্চারা! কাঁদতে কাঁদতে গাট্টু চিংকির কানে একটা মিষ্টি আওয়াজ এলো। আর ওরা দরজার দিকে তাকাতেই দেখলো দরজার সামনে ঠাকুমা দাঁড়িয়ে আছে আর হাসছে। ওনার পেছনে অনেক জিনিসপত্র নিয়ে সোসাইটির চেয়ারম্যান দাঁড়িয়েছিল। ঠাকুমাকে দেখে গাট্টু চিংকি দৌড়ে গিয়ে কাঁদতে কাঁদতে ঠাকুমাকে জড়িয়ে ধরলো। ঠাকুমা গাট্টু চিংকিকে চুমু খেলো। ঠাকুমা, কেন তুমি নিখিল কাকুর বাড়ি চলে গেছিলে? আমরা তোমাকে আর কখনো জ্বালাবো না, তোমার সাথে কথাও বলবো না, কিন্তু প্লিজ তুমি নিখিল কাকুর বাড়ি চলে যেও না।
আরে কে বললো আমি নিখিল কাকুর বাড়ি চলে গেছি? আমি তো বাইরে ওয়াচম্যানের সাথে দাঁড়িয়েছিলাম। এই বদমাইশি বুদ্ধিটা নিশ্চয়ই তোমার বাবার। কেন রে, ওদেরকে জ্বালাচ্ছিস কেন? সরি মা, সরি গাট্টু চিংকি, এই আইডিয়াটা ওদের মার ছিল। আমরা শুধু তোমাদের রিয়াকশন দেখতে চেয়েছিলাম। সরি বাচ্চারা, ঠাকুমা তো চলে এসেছে, এবার কান্নাকাটি বন্ধ করো। মা, আমরা তোমার সাথে আর কোনোদিন কথা বলবো না। আরে ও সব ছাড়ো, তোমরা আমার দিকে তাকাও, দেখো আমি তোমাদের জন্য কত কিছু এনেছি। ওয়াচম্যান জিনিসপত্র রেখে চলে গেল। ঠাকুমা ফ্রেশ হয়ে এসে গাট্টু চিংকির সামনে বসে এক এক করে পোটলা খুলতে লাগলো। ঠাকুমা গাট্টু চিংকির জন্য অনেক উপহার এনেছিল, যার মধ্যে গ্রামের কাঁচা মিঠা কুল, তেঁতুল, দেশি ঘি দিয়ে বানানো মিষ্টি আর অনেক খেলনা ছিল। এই যে এই গাড়িটা আমি যখন দেবীমার মন্দিরে গেছিলাম ওখান থেকে এনেছি, আর এই পুতুলটা আমি বেনারস থেকে নিয়ে এসেছি। জানো, আমি গঙ্গা স্নান করে এসেছি। এইভাবে এক এক করে ঠাকুমা পোটলা খুললো, আর গাট্টু চিংকি খেয়ে খেয়ে আর খেলনা দেখতে দেখতে নিজের পেট ভরিয়ে ফেললো। থ্যাঙ্কস ঠাকুমা, লাভ ইউ। লাভ ইউ টু বাচ্চারা। এই বলে ঠাকুমা দুজনকে জড়িয়ে নিজের কোলে জড়িয়ে ধরলো। গাট্টু চিংকি ঠাকুমাকে খুব ভালোবাসতো, ঠাকুমাও গাট্টু চিংকিকে খুব ভালোবাসতো। তিনজনই কেউ কাউকে ছাড়া থাকতে পারছে না। ঠাকুমা, তুমি আমার সাথে ঘুমাবে তো? না, আমার সাথে? আরে আরে, আমি তোমাদের দুজনের সাথেই ঘুমাবো। সেটা কেমন করে? আমি মাঝখানে ঘুমাবো আর তোমরা দুজন আমার কোলে, ঠিক আছে? রাত হতেই গাট্টু চিংকি ঠাকুমার কোলে শুয়ে পড়লো। ঠাকুমা, গল্প শোনাও না। কোন গল্প? যাতে ঘুম আসে সেরকম, না যাতে ঘুম চলে যায় সেরকম? ঘুম যেন না আসে। ঠাকুমা, আমরা আজ সারা রাত তোমার কাছ থেকে গল্প শুনবো। আরে না না, তোমরা এরকম করলে আমি কিন্তু নিখিল আঙ্কেলের বাড়ি চলে যাব। এই কথা শুনে গাট্টু চিংকি খুব রেগে গেল। আরে বাচ্চারা, এত মন খারাপ করছো কেন? আমি তো মজা করছিলাম। এসো গল্প শোনাই। হ্যাঁ, শোনাও না। এক যে ছিল রাজা, এক যে ছিল রানী, এক যে ছিল রানী, দুজনে মিলে হয়ে গেল, ব্যাস গল্প শেষ। ঠাকুমা, এটা চিটিং, তুমি সবসময় এরকম করো। আচ্ছা সরি, এবার সত্যি সত্যি গল্প শোনাবো। বিলাসপুরের মহারাজের দুটো বাচ্চা ছিল। রাজপুত্রের নাম গাট্টু আর রাজকুমারীর নাম ছিল চিংকি। দুজন সারাদিন রাজপ্রাসাদের এদিক ওদিকে দৌড়াদৌড়ি করত আর দাস দাসীদের সাথে দুষ্টুমি করত। এইভাবে গল্প শুরু হলো, আর গল্প শুনতে শুনতে গাট্টু চিংকি হারিয়ে গেল। এই দেখে ঠাকুমা হাসলো আর দুজনকে জড়িয়ে ঘুমিয়ে পড়ল। গাট্টু আর চিংকির হোলির চ্যালেঞ্জ। আজ হোলি মানে রঙের উৎসব। গাট্টু আর চিংকি সাদা রং পরে ঘর থেকে বেরোচ্ছিল। বাচ্চারা, তোমরা সাদা জামা কাপড় পরেছো কেন? আরে আজকে তো হোলি। 2 মিনিটেই তোমাদের এই সাদা জামা কাপড় লাল, নীল, সবুজ হয়ে যাবে। আর ভিজেও যাবে। হবে না, এই বছর আমাদেরকে কেউ না রং লাগাতে পারবে আর না আমাদের উপরে জল ফেলতে পারবে। মা বাবা, এই বছর আমরা দুজন চ্যালেঞ্জ নিয়েছি যে এই বছর আমরা কোনো রঙও লাগাবো না আর ভিজবও না। আচ্ছা, তাহলে দেখাই যাক যে তোরা দুজন এই চ্যালেঞ্জ পূরণ করতে পারিস কিনা। গাট্টু চিংকি যেই ঘর থেকে বাইরে বেরোয়, ওদের সামনে ছিল হরি আর বান্টি, আর ওদের কাছে ছিল বড় বড় বন্দুক। গাট্টু চিংকি, তুমি আমার এই ট্যাঙ্কের পিচকিরি দেখতে পাচ্ছো? এইটা তোমাদেরকে 5 সেকেন্ডে পুরো ভিজিয়ে দেবে। আর আমার এই বেলুনের পিচকিরি দেখো, এর থেকে জল নয়, জল ভরা বেলুন বের হয়। হরি আর বান্টিকে দেখে গাট্টু চিংকি মনে মনে ভয় পেয়ে যায়। তখন মনে মনে ভাবে যে হয়তো ওরা হোলি চ্যালেঞ্জ পূরণ করতে পারবে না। কি রে,
কি হবে এবার? চিঙ্কি তুমি ওইদিকে যাও, আমি এইদিকে যাচ্ছি। গট্টু চিঙ্কি যেই দৌড়ায় অমনি হরি আর বান্টি ওদের ওপর পিচকারি চালায়। হরির পিচকারি থেকে বেরোয় রং বেরঙের জল, কিন্তু তার আগে সেই জল চিঙ্কির গায়ে লাগতো। চিঙ্কি পাশে পড়ে থাকা ছাতা খুলে নেয় আর সব জল সেই ছাতাতেই আটকে যায়। এতে চিঙ্কির গায়ে এক ফোঁটা জল লাগে না। আমি বেঁচে গেলাম। বান্টির পিচকারি থেকে বেরোনো বেলুন চারিদিক থেকে গট্টুর দিকে যাচ্ছিল, কিন্তু গট্টু সেই বেলুনগুলোকে দেখে ভয় পায় না আর নিজেকে বাঁচানোর জন্য ফ্লাইং ডিস্ক তুলে নেয়। আর এক এক করে সবকটা বেলুনই সেই ফ্লাইং ডিস্কে ফেটে যায়। তোমার জল ভরা বেলুন তো আমাকে ছুতেও পারলো না, দেখো আমি তো পুরো শুকনো। তখনই গট্টু চিঙ্কি সেই সুযোগে ঘর থেকে পালিয়ে যায়। হরি আর বান্টি ওদের পিছু নেয় আর ওদের ওপর পিচকারি চালাতে লাগে। চিঙ্কি তাড়াতাড়ি গিয়ে এক আন্টির পেছনে লুকিয়ে পড়ে আর পুরো জলটা আন্টির ওপরে গিয়েই পড়ে যায়। ওহো, আমার পুরো শাড়িটাই তো ভিজে গেল। এখনই গিয়ে তোমার মাকে নালিশ করছি আমি। ও সরি আন্টি, আরে পালা এখান থেকে, না হলে মার দেবে। হরি আর বান্টি তখনই সেখান থেকে পালিয়ে যায়। দেখো চিঙ্কি কেমন পালিয়েছে। আজ তো খুব মজা এলো গট্টু। হরি আর বান্টি গিয়ে একটা গাছের পেছনে লুকায়। তখনই পিঙ্কি সেখানে আসে। হরি আর বান্টি তোরা এখানে কি করছিস? কি আর বলবো চিঙ্কি, আমরা গট্টু চিঙ্কিকে ভেজাবো বলে প্ল্যান করে এসেছিলাম, কিন্তু সব তো ভুল হয়ে গেল। গট্টু চিঙ্কি, ওদেরকে তো আমিও রং লাগাতে চাই, পুরো ভাবে ভিজিয়ে দিতে চাই ওদের। কিন্তু আমরা এটা করব কি করে? আমার কাছে একটা প্ল্যান আছে। তোরা দুজন গট্টু চিঙ্কির বাড়ির ছাদে গিয়ে রঙে ভর্তি বালতি তুলে দিয়ে আসবি। গট্টু চিঙ্কি যেই তোদের নিচে আসবে তখন তোরা ওদের উপর রঙের বালতি ফেলে দিবি। এইটা তো খুব ভালো প্ল্যান। যা কিছুই হয়ে যাক, গট্টু চিঙ্কি এইবার আর বাঁচবে না। হরি আর বান্টি দুটো বালতি নিয়ে গট্টু চিঙ্কির বাড়ির ছাদে দাঁড়িয়ে পড়ে। তখনই পিঙ্কি গট্টু চিঙ্কিকে নিজের কথায় ভোলাতে লাগে আর ধীরে ধীরে হরি আর বান্টির একদম নিচে নিয়ে চলে আসে। যেই হরি আর বান্টি সেই বালতি ফেলতে যাবে অমনি বান্টির হাসি চলে আসে আর হরি আর বান্টির হাতে সেই রঙের বালতি দেখে ওরা দুজন অ্যালার্ট হয়ে যায়। চিঙ্কি পালাও, না হলে জল ফেলে দেবে এরা। গট্টু চিঙ্কি তখনই দৌড় দেয়, কিন্তু হরি আর বান্টি যেই রঙের জল নিচে ফেলে তো সেটা গিয়ে পড়ে সোজা পিঙ্কির মাথায়। ও নো, এটা তোরা কি করলি? সরি পিঙ্কি। পিঙ্কিকে ভেজা অবস্থায় দেখে গট্টু চিঙ্কি জোরে জোরে হাসতে লাগে। দারুণ মজা হলো, দারুণ মজা লাগলো। বাই বন্ধুরা, আমরা ভেতরে যাচ্ছি। ততক্ষণে গট্টু চিঙ্কি ঘরের ভেতর চলে যায়। এই গট্টু চিঙ্কি তো না ভিজেই ভেতরে চলে গেল। আমাদের ওদেরকে বাইরে রাখতে হবে, হোলির দিনে কেউ শুকনো থাকে নাকি? গট্টু চিঙ্কি, আজকে হোলি, তোমরা এমন করে ঘরের ভেতরে বসতে পারো না। দাঁড়া, আমি বেল বাজাই। পিঙ্কি গিয়ে ঘরের বেল বাজায় আর দরজা গট্টু চিঙ্কির মা খোলে। কাকিমা, আমরা গট্টু চিঙ্কির সাথে রং খেলতে চাই, কিন্তু ওরা তো ঘরের ভেতর চলে গেল। দেখ বাবা, এটা কিন্তু তোদের মধ্যের ব্যাপার, এর মধ্যে আমি আসবো না। কিন্তু তবে তোদের কিন্তু আমি মিষ্টি খাওয়াতে পারি। এই নে ভুজিয়া, আমি নিজের হাতে বানিয়েছি। ভুজিয়া দেখে হরি, বান্টি আর পিঙ্কির মুখে হাসি ফুটে ওঠে। তখনই হঠাৎ গট্টু চিঙ্কির ঘরের জানলা খুলে যায় আর ওদের হাতে ছিল ঠান্ডা ঠান্ডা শরবত। যদি তোমরা চাও তো গুজিয়ার সঙ্গে ঠান্ডাইও পাবে। ঠান্ডাই, আমার চাই ঠান্ডাই, আমারও। আর আমারও। ঠিক আছে, তোরা সবাই পাবি, কিন্তু তার জন্য তোদেরকে আমাদের একটা কথা মানতে হবে। কি শর্ত? শর্ত এটাই, না তোমরা আমাদেরকে রং লাগাবে আর না আমাদের উপরে জল ফেলবে। এটা আবার কি শর্ত? যদি ঠান্ডাই চাই তাহলে তো শর্ত মানতে হবে।
ঠিক আছে চলবে, এইটা হলো কথা। আর কিছুক্ষণের মধ্যেই গাট্টু বাইরে বেরিয়ে আসে। ওর হাতে ছিল একটা ট্রে, আর ট্রেতে রাখা ছিল 3টে গ্লাসে ভর্তি শরবত। শরবত দেখে হরি, বান্টি আর পিঙ্কির মুখে যেন জল চলে আসে। আর তিনজনেই যেই নিজে নিজে শরবত নেওয়ার জন্য হাত আগে করে, অমনি গ্লাস থেকে বেরোয় জোরে জলের ফোয়ারা। এইটা কি হচ্ছে? আরে কেউ থামাও এটাকে। ঠান্ডার গ্লাসে জলকে ফেললো। গাট্টু খুব মজা করে তিনজনের ওপর ওভাবে জল ছেটাতে লাগে, কিন্তু কিছুক্ষণ পর ও নিজের বন্ধুদের ওপর দয়া হয়। চিঙ্কি, জল বন্ধ করে দাও। চিঙ্কি সেই জলের নলটা বন্ধ করে দেয়। তখন গিয়ে তিনজন যেন প্রাণ ভরে শ্বাস নিতে পারে। তারপর চিঙ্কি হাসতে হাসতে বেরিয়ে আসে। আর হরি, বান্টি আর পিঙ্কিকে ভেজা অবস্থায় দেখে ওর খুব মজা লাগে। হ্যাপি হোলি বন্ধুরা। হ্যাপি হোলি পরে বলো তুমি, আগে বলো এটা তুমি করলে কি করে? এইটা মাথার খেলা, আগে এই ট্রেটাকে তো দেখো তোমরা। ট্রে নিচের দিকটা দেখে সবাই অবাক হয়ে যায়। ট্রের নিচে একটা মোটা পাইপ লাগানো ছিল, যেটা সোজা সেই শরবতের গ্লাসে লাগানো ছিল। ও, এবার বুঝেছি, আসলে এটা নকল শরবত ছিল। আর এই ট্রেন নিচে যে পাইপটা লাগানো আছে ওটাকে চিঙ্কি তখন অন করেছিল। তাই যখন আমরা গ্লাস তোলার জন্য নিজেদের হাত বাড়াই, তখন সেই জল উড়ে আমাদের গায়ে পড়ে যায়। একদম ঠিক বলেছিস। আমরা তো ভিজে গেলাম, কিন্তু তোমাদের কি? তোমরা তো এখনো শুকনো। শুকনোকে কিভাবে ভেজাতে হয় সেটা খুব ভালোই জানি। বান্টি, 3, 2, 1 গো। তখনই বান্টি দরজার পেছনে লুকোনো এক দড়িকে জোরে টান দেয়, আর দড়ি টান দিতেই রঙে ভরা এক বালতির জল উল্টো হয়ে যায়, আর গাট্টু, চিঙ্কি পুরোপুরি ভাবে ভিজে যায়। তখন অবাক হয়ে ওরা একে অপরকে দেখতে লাগে। আরে গাট্টু, আমি আমাদের চ্যালেঞ্জ জিততে পারলাম না রে। গাট্টু, চিঙ্কি, এখন হলো হ্যাপি হোলি। হরি, বান্টি আর পিঙ্কি জোরে জোরে হাসতে লাগে। আর ওদের হাসতে দেখে গাট্টু, চিঙ্কিও হাসতে লাগে। তারপরে সবাই পরস্পরকে রং লাগাতে লাগে, একে অপরকে জলে ভিজিয়েও দেয়, আর চারিদিকে ছড়িয়ে পড়ে হোলির মস্তি আর বন্ধুত্বের রং। হ্যাপি নিউ ইয়ার। সন্ধেবেলা গাট্টু, চিঙ্কি ক্যাম্পাসে ব্যাডমিন্টন খেলছিল। তখনই মাঙ্গু ওদের দুজনকে ডাকলো আর দৌড়তে দৌড়তে ওদের কাছে এলো। মাঙ্গু সোসাইটিতে কাজ করা সুচিত্রা আন্টির ছেলে ছিল। মাঙ্গু খুবই ছোট ছিল, ও সবে স্কুলে যাওয়া শুরু করেছিল। মাঙ্গু এসে গাট্টু, চিঙ্কিকে জিজ্ঞাসা করলো, গাট্টু দাদা, চিঙ্কি দিদি, একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ বলো মঙ্গু, কি হয়েছে বলো? স্কুলে সবাই বলছিল এবার আমাদের স্কুল আবার 1 বছর পর খুলবে, এটা কি সত্যি? এই কথা শুনে গাট্টু, চিঙ্কি একে অপরের দিকে তাকিয়ে হাসলো। হ্যাঁ মঙ্গু, আবার 1 বছর পর খুলবে, কারণ আজ রাত 12টা থেকে বছর পাল্টে যাবে, 2021 চলে যাবে আর 2022 আসবে। নতুন বছরের কথা শুনে মাঙ্গু নাচতে লাগলো। সোসাইটির সব বাচ্চারা নতুন বছরকে স্বাগত জানানোর জন্য বেশ এক্সাইটেড ছিল। গাট্টু, চিঙ্কি বন্ধুদের সাথে মিলে ঘর সাজাচ্ছিল। মাঙ্গু ওদের সাথেই ছিল। মা বাবা নতুন বছরকে স্বাগত জানানোর জন্য ঘরে একটা ছোট্ট পার্টি রেখেছিল। আজ রাত 12টা অবধি খুব মজা হওয়ার কথা ছিল। মাঙ্গু, ওই লাইটটা নিয়ে এসো তো। আনছি গাট্টু দাদা। গাট্টু, চিঙ্কি আর বাকি বাচ্চারা লাইট দিয়ে সাজিয়ে পার্টি হলটা সুন্দর করে সাজিয়ে তুলল। পুরো ঘর বছরকে স্বাগত জানানোর জন্য সেজে গুজে তৈরি ছিল। মা সুচিত্রা আন্টি আর সোসাইটির বাকি মহিলারা পার্টির জন্য রকমারি খাবার বানাতে ব্যস্ত ছিল। ও বলছিল সব খাবার বাইরে থেকেই আনবে,
কিন্তু আমি পরিষ্কার বলে দিয়েছি, শুধু মিষ্টি, আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস বাইরে থেকে আসবে, বাকি সব খাবার আমরা মিলেমিশে বানাবো। ভালো করেছো। আরে বাইরে থেকে খাবার আনালে আমরা মহিলারা গল্প করার সুযোগ কেমন করে পাবো? সেই তো, এই রান্নাঘরই তো আমাদের মহিলাদের এত কাছাকাছি নিয়ে আসে। আমাদের হাউসওয়াইফসদের কাছে হলে বসে গল্প করার সময় কোথায়? এই নতুন বছর আমাদেরকে এরকম করে এক সুতোয় বেঁধে রাখুক, আমি বেশ এই প্রার্থনা করি। নিশ্চয়ই রাখবে সুচিত্রা, আসছে বছর খুব শুভ হবে, কারণ যাকে এত সুন্দর করে স্বাগত জানানো হচ্ছে, ভাবো সেই বছর কত খুশি নিয়ে আসতে চলেছে। এইভাবে মহিলারা গল্প কথায় ঘরের কাজ করছিল, আর অন্যদিকে বাবা পার্টি হলে সোসাইটির বন্ধুদের সাথে বসেছিল। হরির দাদুও সেখানে বসেছিলেন। আমি কত লাকি, আমি ইংরেজদের জামানা দেখেছি, আর এখন দারুণ ইংলিশ বলা আমার নাতি নাতনিদের দেখছি। আমার নিজের দেশের ওপর গর্ববোধ হয়, কারণ প্রত্যেক বছর আমার দেশ নতুন উচ্চতায় পৌঁছায়। মেসমশাই, আপনার মতো বড়দের সাথ আর আশীর্বাদের জন্যই তো আমাদের প্রত্যেক বছর এত সফল হয়। এরকম ভাবেই আপনাদের আশীর্বাদের হাত মাথার উপর রাখবেন। পরিবেশটা কি দারুণ হয়ে উঠেছে না? নতুন বছরকে স্বাগত জানানোর জন্য আমরা সবাই একসাথে আছি, সবার সাথে মন খুলে কথা বলছি। এমনিতে তো কেউ একে অপরের ঘরে যাওয়ার সুযোগই হয় না। এখানে বাচ্চারাও নিজেদের আলাদা গ্রুপ বানিয়ে গল্প করছিল। কে কি রেজলিউশন নিচ্ছে একটু বলো তো? আমি ভেবেছি আমি ডান্স একাডেমি জয়েন করব, আর ডান্স প্র্যাকটিস করে একজন ভালো ডান্সার হব। আমি ভেবেছি যে আমি স্কুলে আর সোসাইটিতে কারো সাথে ঝগড়া করব না, আর যার যার সাথে আমি ঝগড়া করেছি কালকে গিয়ে তাদের সরি বলবো, আর নিউ ইয়ার উইশ করব, আর নতুন বন্ধু বানাবো। আর চিঙ্কি, তুই তুই কি করবি? আমি নতুন বছরে নতুন ভাষা শিখবো। আমি 2022-এ ফ্রেঞ্চ শিখবো। আমি রেজলিউশন নিয়েছি যে 2022-এ আমি পড়াশোনার সাথে সাথে আমি ফুটবলের উপরে মন দেব, আর ফুটবলে পারফেক্ট হব। এইভাবে বাচ্চাদের গল্প চলতে থাকলো, আর তারপর কিছুক্ষণ পর পার্টি শুরু হলো। গেস্টরা আসতে শুরু করলো, আর কথাবার্তা হতে লাগলো। বাচ্চারা আনন্দ করতে লাগলো, অন্য অন্য ফান গেম এনজয় করতে লাগলো, এদিক ওদিক দৌড়াতে লাগলো, বেলুন নিয়ে খেলা করতে লাগলো। তারপর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলো। রকমারি খাবার বানানো হয়েছিল, যেগুলি খুব টেস্টি ছিল। তাছাড়াও রকমারি মিষ্টি, আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্ক খেয়ে বাচ্চাদের মন ভরে গেল। তারপর দাদু সবাইকে সময় করে গল্প শোনাতে লাগলো, যা শুনে সবার খুব ভালো লাগলো। সুধীর আঙ্কেল গিটার বাজিয়ে সবার মন জিতে নিল। মা আর মেঘা আন্টি মিলে একটা সুন্দর গান গাইল। মাঙ্গু সবাইকে একটা সুন্দর ডান্স করে দেখালো। মাঙ্গুর ডান্স দেখে সবাই হাততালি দিল আর প্রশংসা করল। নতুন বছর আসতে আর মাত্র আধ ঘন্টা বাকি। যে বছরটা চলে যাচ্ছে সেই বছরটা আপনাদের ভালোবাসা আর সাপোর্টে খুব ভালো গেছে, আর যেই নতুন বছর আসতে চলেছে সেটাও আপনাদের সাথে ভালো কাটবে। সারা বছর আমাদের জন্য কাজ করে, আমাদের কাজ সহজ করে এমন লোকরা, যেমন আমাদের সোসাইটির ওয়াচম্যান দাদা, সুচিত্রা দিদি, দুধওয়ালা, বনওয়ারি দাদা। আমি এদের সবাইকে থ্যাংক ইউ বলতে চাই, আর সোসাইটির তরফ থেকে এদের জন্য কিছু উপহার দিতে চাই। তারপর দাদুর হাতে করে সুচিত্রা আন্টি আর বাকি সবাইকে গিফট দিয়ে থ্যাংক ইউ বলা হলো। আর দেখতে দেখতে 12টা বেজে গেল। 12টা বাজতেই বাজি ফাটানো শুরু হলো, আর আকাশ আলোয় আলোকিত হয়ে গেল। আর এরকম করে নতুন বছর শুরু হলো। কেক আনা হয়েছিল। কেক দেখে বাচ্চাদের জিভে জল চলে এসেছিল। সবাই মিলে কেক কাটলো, আর একে অপরকে কেক খাইয়ে নতুন বছরের শুভেচ্ছা দিতে লাগলো। আপনাদের সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। এই নতুন বছর আমাদের সবার জন্য আনন্দে ভরপুর হয়ে উঠুক। নতুন বছরকে স্বাগত জানাতে আপনারা সবাই এই পার্টিতে এসে পার্টির শোভা বাড়িয়েছেন, সেই জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা সবাই মিলে একটা সেলফি নেব। চলুন সবাই উঠে দাঁড়ান। সবাই উঠে দাঁড়ালো।
বাবা সবাইকে এক ফ্রেমে অ্যাডজাস্ট করলো। ওকে, রেডি, 1 2 3, হ্যাপি নিউ ইয়ার। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।